কে ডাকছে, কিসের জন্য ডাকছে, হয়তো ওখানে ডাকছে। রোহিত যখন বলছে তাকিয়ে দেখছি সামনে সবাই ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ পাচ্ছে, এটা কেউ হাঁটা চলা করছে বারান্দা করছে আমার ওপরে। আমি একটা অবয়বকে ফিল করলাম এবং আমি চোখ খোলা মতো সেটা যেন আমার শরীর দিয়ে নেমে চলে গেল। জীবনে প্রথমবারের জন্য কিছু দেখলাম আমি, একবার জাস্ট স্যাট করে এদিকে তাকালো, তাহলে তো আমার হামাগুড়ি দিয়ে দিয়ে ওই জঙ্গলে করে চলে গেল। যে গোটাটা করিডোর জুড়ে যে খাবারের যে ইটো কাটা সব ছড়ানো। আমার যে মাথার কাছে যে জানলাটা ছিল বন্ধ ছিল, সেখানে এখন ঢুকতে চাইছিল ব্যাপারটা। হ্যাঁ। হ্যালো ইভান, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ওয়ান্স অ্যাগেন। এই বছরে হয়তো এটা তোর সেকেন্ড পডকাস্ট আমার সাথে। এই পডকাস্টটা করার অনেকগুলো কারণ রয়েছে। এখন প্রায় রাত 2:30 বাজে, আমাদের প্রত্যেকটা পডকাস্টই এরকম রাতের সময় শ্যুট হয়। তুই আই থিঙ্ক পাহাড় থেকে ফিরেছিস সবে, অ্যান্ড আজকে খুব স্ট্রেস নিয়েই আমরা এই পডকাস্টটা করছি, কারণ একদমই রেস্ট তুইও পাসনি, আমিও পাসনি। আমিও 4-5 রাত জেগে, আর তুইও প্রায় এতদিন ধরে ট্রাভেল করছিস, 1 সপ্তাহের বেশি বাড়ি থেকে পালিয়ে। এই সময়তে দাঁড়িয়ে তোর কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এমন একটা জায়গাতে এক্সপিরিয়েন্সটা ঘটেছে যেখানে হয়তো আমিও এর আগে তোর সাথেই গেছি, এবং আমরা ওই পুরো লোকালিটিটা, পুরো জায়গাটা চিনি। নর্থ বেঙ্গলের একটা অফবিট জায়গা, আমরা নামটা বলতে পারবো না, অবভিয়াসলি বলতে পারবো না, কারণ আর কারণ বললাম আছে। না। হ্যাঁ, যাই হোক। তো বেসিক্যালি দেখো, কারোর নাম বলে বা সত্যি কথা কোনো বিশেষত ক্ষতি করে কোনো লাভ নেই কারোর, ঠিক আছে। অ্যান্ড অল আফটার অল জায়গাটা সুন্দর, খুবই ভালো একটা জায়গা, আনএক্সপ্লোর্ড একটা জায়গা। এবং আমরা দার্জিলিংয়ের অফবিট বলেই জায়গাটাকে লোকেট করব, দার্জিলিং জেলার মধ্যে যেহেতু পড়ে। আর তুই পডকাস্টের মাঝখানে আসল জায়গাটার নামটা বলে দিস না। হ্যাঁ, ঠিক আছে, এটা তো স্বভাব, ঠিক আছে। বলবো না বলে আমি বলে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, না মানে এটা কনসিয়াসলি আমাকে না করতেই হবে। তবে হ্যাঁ, আগের পডকাস্টের সময় আমি দেখেছি অনেক মানুষ আমাকে অনেক মেসেজ করেছে, ঘটনাটার কথা অনেকে জিজ্ঞাসা করেছে যে লোকটি কেমন আছে না আছে। আমার সাথে লাস্ট ফোনে কথাও হয়েছে ওনার, ঠিক আছে। বাট মানে ওই আমাদের যাওয়া নিয়েও একটা প্ল্যান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে কারণ ওটা যাওয়াটা দরকারও, যাবো হয়তো তাড়াতাড়ি যাবো। কারণ অনেক মানুষ দেখলাম যে লিখেছে যে তোমরা যাও, গিয়ে দেখো। অবভিয়াসলি চেষ্টা করবো, বাট কিছু জায়গায় মানে হয়তো সময় হচ্ছে না, বা সেই সময়টা আমাদের সঙ্গ দিচ্ছে না, উপযুক্ত সময় হয়তো এটা নয়, সেই জন্য আমরা যেতে পারছি না। একদমই বা তার মানে একটা হয় না কি, রেমিডিরও একটা তো নেওয়ারও একটা তো টাইম থাকে। তোমার যতই রেমিডি পড়ে থাক, যেমন আমার ওই বাড়িতে কাগজ এখনো পড়ে আছে, এখনো করিস না। তো আফটার অল হ্যাঁ দেখো, সব কিছুই তো ভাই একটা সময় থাকে না, সময় ছাড়া কিছুই হয় না। তো এই সময় করতে 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 আমরা বন্ধুরা শুরু থেকেই প্ল্যান করতাম কলেজ লাইফ থেকে কোথাও একটা বেড়াতে যাবো। বেড়াতে যাওয়ার হয় না কোনোদিন, কখনো না কোনোভাবে কোনো কিছু ইয়ে হয়ে ক্যান্সেল ঠিক হয়েই যায়। দেখ, কলেজ লাইফে আমি সত্যি কথা বলতে, আমার কলেজে আমি সুরেশ দত্ত ল কলেজের স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড কলেজে আমাকে কম বেশি সবাই চেনে। এবং যেটা হয় আর কি, মানে ওই সকলের দাদা হয়ে উঠতে গিয়ে বন্ধু সংখ্যাটা খুব সীমিত থাকে আর কি। এবং সেটা, এবং ওই বন্ধুত্বটা অনেক লং টার্মে, অনেক দীর্ঘ মেয়াদি হয়ে ওঠে। কিছু সম্পর্ক থাকে যেগুলো বয়সের সাথে সাথে, যেমন ওই পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক সেরকমভাবেই যত সম্পর্কটা পুরনো হয় ঠিক তত তাদের গাঢ়ত্ব বাড়ে, গভীরতা বাড়ে। বন্ধুত্বটাও ঠিক সেরকমই আমি মনে করি। তো এরকম আমরা প্ল্যান করতাম যে বেড়াতে যাবো কোথাও একটা, কখনো যাওয়া হয়ে ওঠেনি। কলেজ ট্রিপে একবার গিয়েছিলাম সবাই মিলে, আমাদের 70 জন একটা টিম গিয়েছিল তখন। সেখানেও খুব বাজে একটা সিন ঘটেছিল, এবং সত্যিই ঘটেছিল সেটা। কলেজের মানে যারা হয়তো দেখছিস হয়তো, তো তারা সকলেই জানে এটা, একটা হোটেল কেন্দ্র করে সেখানেও একটা ঘটনা ঘটেছিল খুব বাজে। মানে এমনও হয়েছিল ভাই, আমি আমার রুমে আমার প্রিন্সিপাল শুয়েছিল, আমার টিআইসি তৎকালীন, এবং আমার এক বন্ধু ছিল ঋষভ, আমরা 3 জন শুয়ে আছি। রাত্রেবেলা উঠে দেখেছিলাম মাথা গায়ে যে আয়না, সেখানে হাতের ছাপ। কলেজ প্রিন্সিপালও ছিলেন? কলেজ প্রিন্সিপাল আমাদের রুমে ছিলেন, আমরা একসাথে ছিলাম। মানে এতটা ট্রু ঘটনা ছিল, এবং এতটাই বাজে ঘটনা ঘটেছিল, সব মেয়েদেরকে একটা রুমে করে দেওয়া হয়েছিল। একটা পার্টিকুলার সিমলার হোটেলকে কেন্দ্র করে ঘটেছিল এটা। পরে কখনো আমরা হোটেল, সিমলার একটা হোটেল, সিমলার, আচ্ছা হ্যাঁ। হোটেলটার নামটা বলতে আমার অসুবিধা নেই, ওই বলে দিতেই পারি, ঠিক আছে। হোটেল গুলমার্গ সম্ভবত। এখানে আমার অত কোনো যায় আসে না, কারণ সেই হোটেলটা সত্যিই ভাই মানে মানে খুব রাগ হয়েছিল আমার সেই সময়। কারণ ভাই ভাব, ওই সময়
20-25টা মেয়েকে এক ঘরে করে দেওয়া ছিল পুরো একটা রুমের মধ্যে। লিগাল কোনো কনসিকোয়েন্সেস হলে তুই দেখে নিবি, ঠিক ও আছে? কিছু হবে না, আমার বয়ে গেছে, আমি আছি তো, চাপ নেই, ঠিক আছে। ও দেখতেও যাবে না, সিমলার কি হোটেল আছে ও এখানে দেখবে না, যদি দেখে তাহলে বলো ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি, ভালো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইসব বাদ দিয়ে মেন ঘটনায় ফিরি যে এইসব করতে 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 আমাদের কলেজ লাইফ শেষ হয়। তারপর এতগুলো দিন পেরিয়ে যায়, আমরা বন্ধুরা হঠাৎ করে ঠিক হয় যে আমরা বেড়াতে যাবো। তার দেখ বরাবরই মানে আমার যারা বন্ধুরা আছে তারা আমাকে সত্যি খুব ভালোবাসে এবং ওই মান্যতাটা দেয় যে তুই ঠিক কর ভাই, কি করবি তুই দেখ, তুই বাকিটা বুঝে নে। এবার আমি নামই বলছি, আমার 3 বন্ধু, আমি, স্নেহাশিস, অবিনাশ এবং স্নেহাশিসের এক ভাই বন্ধু, ওর পাড়ার ছেলে, ওর ছোটবেলার বন্ধু সায়ন। এদের দুজনকে দেখেছি আমি। হ্যাঁ, তোর অবিনাশ বাড়ির স্নেহাশিসকে পুজোতে। দেখেছি আমার বাড়ি কালী পুজোয়। হ্যাঁ। বোথ আর দ্য অ্যাডভোকেটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা 3 জন 3টে সেগমেন্টে কাজ করি। আমি যেমন হাইকোর্টে বসি, অবিনাশ আলিপুরে আছে, স্নেহাশিস পুরোপুরি কর্পোরেট অ্যান্ড ল্যান্ড রিফর্মসে কাজ করে। হুম। তো হলেও আমাদের অদ্ভুত 3 জনের লিঙ্ক হয় কিনা আমরা কাজগুলো ভাগাভাগি করে নিই, কারণ দেখ একটা মানুষের পক্ষে সব কাজ জানা সম্ভব হয় না, সব কাজ করাও সম্ভব হয় না। আমার যেগুলো ধর হাইকোর্টের ম্যাটার আছে সেগুলো অবিনাশ আমাকে বললো তুই দেখে নে, আমার আলিপুরে কোনো ম্যাটার থাকলে বললাম তুই দেখে নে। তো ভাইস ভার্সা আমরা করতে থাকি আর কি। তো করতে করতে আরও বন্ডিংটাও কি হয় না, মানে সততা দিয়ে যখন একে অপরকে ট্রিট করা হয় তখন বন্ডিংটা আরও দৃঢ় হয়ে যায়। তো ও বললো যে স্নেহাশিস হঠাৎ করে বললো চল পাহাড়ে যাবো, অবিনাশও বললো পাহাড়ে যাবো। কালী পুজোর থেকেই প্ল্যানটা শুরু কিন্তু। একটা গ্রুপ করা হলো, অনেকের যাওয়ার কথা ছিল, আমি, স্নেহাশিস, অবিনাশ, অঙ্কিতা, অনির্বাণ, ঠিক আছে, রিভু, সবার মিলে একটা বড় ট্যুর করার কথা ছিল, হয়তো কোথাও একটা যেতাম, অরুণাচলের অনেক ট্রিপ প্ল্যান করা হচ্ছিল। তো সেই সময় না করে তারপরে দেখুন সবাই কেটে বললো হয়, প্ল্যান তো তারা হয়, তারা সবাই সব কেটে পড়ে। হ্যাঁ, দিয়ে দেখলাম আমার গ্রুপে কেউ পড়ে নেই। তো স্নেহাশিস অবিনাশ কেউ কখনো পাহাড় দেখেনি, ওদের খেয়াচ উঠলো যাবো, কখনো পার দেখেনি? না প্রথম ফার্স্ট টাইম গেল না। আচ্ছা। যাবোই, ঠিক আছে, যাবি চল, যাবো কোনো চাপ নেই। তাহলে আমি প্রথম থেকেই দেখ আমার ওই গিয়ে হয়ে গেছে না, আমার আর মানে মেন জায়গায় যেতে ভালো লাগে না, দার্জিলিংয়ের মেলা যেতে আর ভালো লাগে না, সিকিমের মেলা যেতেও ভালো লাগে না, সিমলার মেলা যেতেও ভালো লাগে, তার থেকে একটু অফবিটে যাবো, শান্তিভাবে থাকবো, একটু নিজেকে নিজে পরখ করে দেখবো, মেডিটেশন করবো, এই অনেক ভালো। তো স্নেহাশিস তো রোজ ফোন করে আমাকে, হ্যাঁ বলছি তাহলে যাচ্ছি আমরা, আরে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ তুই যাচ্ছিস তো, হ্যাঁ রে আমি যাচ্ছি, নট শিওর আমি কিন্তু তখনও, ঠিক আছে। আর আমি কিন্তু এই মুহূর্তে ঝুলিয়ে দেওয়া ছেলে, ঠিক আছে। অবিনাশ ফোন করেছে, হ্যাঁ ভাই, অবিনাশ সিং হ্যাঁ। ও যেহেতু, হ্যাঁ ভাই বল রে কি আমরা কি যাচ্ছি, আমি যে কোনো একটা কথা বল, হয়তো হিন্দিতে কথা বল নাহলে বাংলায় কথা বল, না বলছি আমরা কি যাচ্ছি, হ্যাঁ আমরা যাচ্ছি। তো এই করতে 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 তো রোজ আবার করে পোক করতে থাকে যে কিরে হোটেল দেখলি, কোথায় যাবো, হ্যাঁ যাবো, ঠিক যাবো, চাপ নেই, যেখানে নিয়ে যাবো সেখানে যাবি, সব বুক হয়ে গেছে, চুপচাপ থাক, কিচ্ছু বুক করিস? কিচ্ছু বুক করেছি, ঠিক আছে। তো আফটার দ্যাট যেদিন যাবো তার আগের দিন আমাকে স্নেহাশিস ফোন করছে, তৎকালে তো টিকিটটা কাটতে হবে, তুই তাহলে আমাকে টাকাটা পাঠিয়ে দে। হ্যাঁ ঠিক আছে তুই দাঁড়া, আমি বাড়ি থেকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ও বুঝে গেছে, ঠিক আছে, এত বছরের মধ্যে তো ব্যাপারটা বুঝে গেছে। তার 10 মিনিট পরে ফোন করেছে, শোন আমি টিকিটটা কেটে নিয়েছি, ওখানে গিয়ে টাকাটা অ্যাডজাস্ট করে নিস। দেখলাম গ্রুপের টিকিট চলে এলো, তখন বললাম তো কনফার্ম যেতেই হবে, কিছু করার নেই। তখনও কিছু বুক করিনি ভাই আগের দিনে। পরের দিন সকালে স্নেহাশিসকে ঘুম থেকে উঠে ফোন করেছি, আমি আপনারা বোর হবেন না, এইগুলো না বললে না মানে ঘটনাটা ঠিক জমে না, বিল্ড আপ হয় না, পয়েন্টটা বুঝতে পারবেন যে যত হাসি তত কান্না বলেছিল অমুক মান্না, এটা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। অমুক মান্না ডায়লগ লাগলো, আমি তো জানি না কে বলেছিল। ঠিক আছে। তো আফটার দ্যাট যেটা হলো যে পরের দিন সকালবেলা আমার 6:30টায় ঘুম ভেঙে যায়। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, আমার 6:30টায় ঘুম ভেঙে গেছে, আচ্ছা। কারণ আমি তো কিছু বুক করিনি, আমি তো জানি না ওদেরকে কোথায় নিয়ে যাবো, আমি তো পুরো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এটা একবার কবের সিন ভাই? এই তো তোর 24 তারিখে না কবে আমার ট্রেনের মে টিকিট মে ছিল? মে এই মাসের এই রিসেন্ট 24শে মে। হ্যাঁ মে মাস তো এটা, হ্যাঁ হ্যাঁ মে মাস। জুন মাস এখন। কি মাস? আরে এখন তো জুন পড়ে গেছে। তাহলে জুন মাসেরই ঘটনা, এই এক সপ্তাহ আরে আগের শালা ঘটনা। জুন তো এই তো 1-2 তারিখ হলো সবে। ও আচ্ছা হ্যাঁ তাহলে মে মাসের ঘটনা ওটা। হ্যাঁ মে মাসে 24। তো যাই হোক, হ্যাঁ ওই সময় বেরিয়েছিলি, জানি ওই সময় বেরিয়েছি, বলেছিলি, ঠিক ফোন আছে। করেছিলি তখন। তখন তো ফোন করলি তখন পডকাস্টের তুই- ডেটের জন্য। যেটা তোর আমার এই ডেটটা ঠিক হলো, হ্যাঁ। তখন তুই মেল করলি আমাকে, হ্যাঁ। হ্যাঁ ভাই ছোলাবো না, আমি আসছি, দেখ এসেওছি। তো যাই হোক, আর ফার্স্টের রাতেই আমরা পডকাস্টে বসে গেছি। হ্যাঁ এটা খুব একটা রেয়ার রেয়ার ভাই। হ্যাঁ মানে আপনারা যে কটা পডকাস্ট দেখেছেন আমরা 1 সপ্তাহ ধরে শুট করেছি, হ্যাঁ এক কত সপ্তাহ ধরে। ডেডিকেশন দেখেছেন আমাদের। তো যাই হোক, এবার ফোন করেছি সকালে উঠে ঘুমের ঘরে, আর কারণ মনে হচ্ছে ওদের কিছু করে ফোন করি স্টেশনকে,
হ্যাঁ হ্যালো, শ্রেয়াশিস তো খুব খুশি, আমি ফোন করেছি, হ্যাঁ ভাই প্ল্যানটা শুনে নে। হ্যাঁ বল। হ্যাঁ আমরা ইনজিবি নামবো, নামার পর আমরা চুপ মানে ঘুমিয়ে কথা পড়েছি, বলতে বলতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে পড়েছি, এটা, ঠিক রাইট? আছে। হ্যাঁ, ওদিক থেকে ফোনে কিরে বল বল, শুধু বল তো হ্যাঁ, বলেনি। কালাকালি, ঠিক আছে। না প্রথমে বুঝতে পারি ঘুমাচ্ছি, বল কি হলো রে। আমি আবার হ্যাঁ হ্যাঁ সেই গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এখানে এই যাবো তারপর আর কোনো তারপর নেই দিয়ে এরকম করে আমি আধ ঘন্টা ধরে পুরো প্ল্যানটাকে বললাম যে এই করবো, হুম, মানে বলে তো দিলাম। মানে উঠেছি তখন 12:30টার সময়, ট্রেন হচ্ছে আমাদের রাত্রি 12:30 পদাতিক। হুম। হ্যাঁ ওই 11:20 সময় না কোন সময়টা থাকে ওই ট্রেনটা। উঠেই সঙ্গে সঙ্গে আমি যে যা নেটওয়ার্ক আছে সবাইকে ফোন, হ্যাঁ ফোন করে একটা কথা, হ্যাঁ বলছি হুট করে ঠিক করেছি কালকে রাত্রে আমি আজকে দার্জিলিং আসছি, হ্যাঁ কোথায় যাওয়া যায় একটুখানি সাজেস্ট করো। তো এরকম করতে মানে করতে যাকে করতে আমরা করতে ফোন করি। হ্যাঁ যাকে আগে ফোন করি সাজেস্ট করো কোথায় যাবো। হুম, প্রীতম দা সবসময় এই নামটা বলতে তো অসুবিধা নেই। তো প্রীতম দাকে ফোন করলাম অ্যাজ ইউজুয়াল যে দাদা কোথায় যাওয়া যায় না যায়। আর প্রীতম দাটা কে সেটা বল। হ্যাঁ প্রীতম দা হচ্ছে আমাদের একটা এসো গল্প পরিবার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে দাদা গল্প পাঠ করে। অ্যান্ড আমরা যখনই পাহাড়ে বেড়াতে যাই আমরা সবাই দাদাকেই ফোন করি সবসময়, যে দাদা যাবো বেড়াতে যাবো। হ্যাঁ and ইভেন সিকিমে steady, গেছি, সিকিমের অর্ধেক অব্দি প্ল্যান ছিল আমার, হ্যাঁ তারপরে কি করবো প্রীতম দাকে ফোন করেছি। না হ্যাঁ, লোকটা লোকটা সত্যি খুব ভালো লোক। এবং ট্রু ট্রু ট্রু। আমরা একটা সময় গেছি ওনার নিজের প্রপার্টিতে গেছি, সেখানে গিয়ে আমরা মজা করেছি এত বেশি, বিশাল। নদীতে সবাই মিলে একদম পুরো ভাবাই যায় না ওইটা। তো যাই হোক দাদা বললো ঠিক আছে তোমরা ট্রেনে উঠে পড়ো না, দেখছি কী করা যায়। উনি সাজেস্ট করলেন যে কিছু কিছু জায়গা বললো যে এইগুলো দেখতে পারো গিয়ে, ঠিক আছে তাই যাব। তো একটা ওরকম মধ্যে একটা অফবিট প্লেস সিলেকশন করলাম। প্রত্যেকবারে দাদার হোমস্টেতে যাওয়া হয়, কিন্তু এবারে দাদার হোমস্টেতে যেহেতু বুক ছিল, নিজের যে প্রপার্টি সে যেহেতু বুক ছিল সেখানে যাওয়া হলো না, কারণ ওই আমারই দোষ। তো ওই Last রকমই moment. একটা, হ্যাঁ নিজের যেটা আমাদের চেকরা যেটা ছিল আর কি, তো ওটা না করে দাদা বললো তুমি একটা অন্য জায়গা বলে দিচ্ছি ওখানে চলে যাও, অসুবিধা নেই, ওটাও তোমরা যেরকম ভাইবস চাইছো পেয়ে যাবে। হুম, তো প্রীতমদা যেহেতু বলেছে আর কোনো ডাউটই থাকে চাপ না। নেই, হ্যাঁ। এবারে ওরা জানতো, বন্ধুরা জানতো আমরা দাদার ওখানেই থাকবো, ঠিক আছে। আমি তো ট্রেনে উঠেই কিরে তাহলে প্রীতমদাকে বলে দিয়েছিস, হ্যাঁ হ্যাঁ সব বলে দিয়েছি, ঠিক আছে। নেমে বলছি শোন না প্রীতমদার ওখানে যাচ্ছি না, আমরা অন্য জায়গায় যাচ্ছি। বলছে খুব খিস্ছে অবিনাশ, তোরা তিনজনেই গেছিলি? আমরা চারজন, আমি শ্রেয়াশিস অবিনাশ আর শ্রেয়াশিসের একটা ছোটবেলার বন্ধু গেছিল আচ্ছা, সায়ন। সায়ন সায়ন, হ্যাঁ। অবিনাশ তো আমাকে বেশি চেনে, কারণ শ্রেয়াশিসের সঙ্গে কী হয় না, ও যেহেতু কর্পোরেটে চলে গেছে, মানে প্রফেশনাল টার্মসটা খুব অতটা বেশি নেই, বাট অবিনাশের সঙ্গে সারাক্ষণ আমার কানেকশন। হুম, হুম, হুম। ও আমার আলিপুরে ম্যাক্সিমাম সব কিছু জিনিসপত্র ওই ভাই আর আমি সব কিছু করি, মানে ও আমার কো কালিগ বলা যায়, তো সবসময় কথাবার্তা চলছে, ওর কেস আমার কেস দুজনের নিই। তো ও আমাকে চেনে হারে হারে, ও বলছে ইয়ে पहले से ही मेरे को पता था कि वो क्या करने वाला है, চল আমি গাড়ি में উঠ। তো বলে গেলাম, গাড়িতে উঠলাম, এবং গাড়িতে আমাদের যে দাদা প্রবেশ ভাই সবসময় থাকে আমাদের। প্রবেশ ভাই এলো গাড়িতে, খুব অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগলো, এবং খুব ওয়েদারটা বৃষ্টিময় ছিল। হ্যাঁ, আমরা এখন দার্জিলিং গেছিলাম সেই সময়ের মতো। হ্যাঁ বেশ ঝিরিঝিরি একটা বৃষ্টি ওয়েদার, হুম। কারণ এই সময়টা বৃষ্টি হয়। আমরা এবং যেদিন আমরা যখন গেলাম তারপরেই তো ওই এতে তোর বল সিকিমে বন্যা হলো। এই যে এখন তিস্তায় যে তোর যে নদীদের বাঁধ ফাঁধ ভাঙলো না রিসেন্ট, হ্যাঁ 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 এই আগের হ্যাঁ সপ্তাহে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তিস্তায় যে বিপুলে হলো, সিকিমেই তো মনে হয় হলো ওটা। তো সিকিমে, হ্যাঁ, ধস হ্যাঁ নেমেছিল, হ্যাঁ হ্যাঁ, 10টা বেশি হতো, হ্যাঁ ওইটাই ওই সময়। তো আমরা গেলাম, ওয়েদারটা খুব ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি পড়ছে, খুব মনোরম ওয়েদার, এবং ওরাও খুব খুশি যে প্রথম পাহাড় দেখছে। মানে এটা খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে আমি মনে করি যে প্রথম সন্তানের মুখ দেখা আর প্রথম পাহাড় দেখা দুটোই সমান। তো ওরাও ভীষণভাবে একটা মানে এক্সাইটমেন্ট নিয়ে, মানে একটা অদ্ভুত মুগ্ধ বালকের মতন দেখছি তাকিয়ে আছে। আমারও ভালো লাগে যখন কাউকে প্রথম পাহাড় দেখাতে নিয়ে যাই, তাদের মানে এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের এক্সাইটমেন্ট দিয়ে, তাদের চোখ দিয়ে যেন মনে হয় নিজে আমি প্রথম পাহাড় দেখছি। আমি আমি এখানে একটু অফ টপিক একটা বলে রাখি, আমার রিসেন্ট এইরকম একটা ফিলিংস হয়েছে। ওই আলিপুরদুয়ারে যখন শুটিংয়ের কাজে ছিলাম ওয়েব সিরিজটার, হুম। তো তিমিরদার সাথে। তিমিরদার সাথে যেটা ছিল, তো এখন শুটিং তো চলছে। তো ওটা যখন আমি যাই, ওখান থেকে ভুটানের পাসাকা গিয়েছিলাম। আমার অদ্ভুত এই প্রথম পাহাড় দেখার মতন হঠাৎ ফিল হলো, কারণ আচ্ছা। আমি তো ভুটান একটা আলাদা জায়গা, দেশ। আলাদা দেশ, ঠিক আছে, তাদের জলবায়ু, তাদের ভূমির গঠন আলাদা। তো অদ্ভুত লেগেছে ওই জায়গাটা। তো যাই হোক আমরা
গাড়ি চললো যেরকম অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা জায়গায় এনজিপি থেকে যেতে স্পটে 3 ঘন্টা টাইম লাগে, বাট ওটা ওই আর কি মানে ঘুরিয়ে ফিরিয়ে আমরা 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়, কারণ ওই সাইট সিনের নাম করে আর কি। যাই হোক, সাইট সিন তো না, বিয়ার খেয়েছিস। না না সব কিছু করিনি ভাই, আমি তো ছেড়ে দিয়েছি এগুলো জানিস। হ্যাঁ সেই ঠিক হ্যাঁ, আছে। তুই বলছিস ভাই সত্যি কথা বল ভাই, কতদিন আমি খাচ্ছি না এসব জিনিসপত্র। তাই তো হ্যাঁ, বিয়ে ফিয়ে করতে হবে তো। হ্যাঁ সেই, হ্যাঁ তুই সিঙ্গেল আবার। হ্যাঁ, আমি তো সিঙ্গেল ভাই, আমি সদা সিঙ্গেল, কেউ জোটে না, কি করবো। ঠিক আছে, মানে হরার পডকাস্টটা মাঝখানে কমেডি হয়ে যাচ্ছে, যাই হ্যাঁ হোক। না, কারণ এখন হেসে নিন, পরে আর হাসতে পারবেন না। হ্যাঁ এবার true. আস্তে আস্তে আমরা তো চলে আসছি জায়গার দিকে। এবার যখন ঢুকছি তখন প্রায় ওই যেরকম সময় হয় 4:30 মেঘলা ওয়েদার, প্রপার্টিটা খুব সুন্দর, নদীর ধারে। আমি নাম বলবো না, একদমই নাম বলবো না। খুব সুন্দর খোলা একটা বড় মাঠ আছে বিস্তৃত, সামনে মাঠের মতো একটা জায়গা, নদীটা বয়ে যাচ্ছে এরকম, বাঁদিক থেকে পাহাড় উঠে গেছে। আর অদ্ভুতভাবে না ওখানে টেন্টেও থাকা যায়, ওখানে তুমি রুম নিয়েও থাকতে পারো। আর আমরা প্রেফার করেছি রুম নিয়েই থাকবো। একটা ওই গম্বুজ টাইপের একটা রুম আছে, পুরো একদম ডোম টাইপের। এরকম ওই ডোম টাইপের যে ছোটো ছোটো সাদা মতো একটা রুম আছে। তো ওখানে আমরা মোটামুটি 4 জন সেটে যাবো ঠিক করলাম, যে হ্যাঁ অসুবিধা হবে না, ঠান্ডা ফান্ডা আছে ভালোই, ঠিক আছে। ঠান্ডা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর বৃষ্টি বৃষ্টি বলছে, নদীর ধার থেকে তো হাওয়াটা বইছে না, ওই জলীয় হাওয়াটা একদম পুরো একদম সাড়া ভাঙা ঠান্ডা, জাস্ট সন্ধে হবে করছে সেই সময়টা, দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো ভাই বলছিস আমার আবার যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তোকে এই জায়গাটা দেখালে তোর আরও যেতে ইচ্ছা করবে, চল। তোকে তোকে দেখাবো পরে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ওরা ওরা তো পাগলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি তোকে যে জায়গাটার কথা বলছি, এটা প্রচণ্ড আনএক্সপ্লোর্ড একটা জায়গা, অ্যান্ড ইট ইজ ভেরি সিমিলার টু পেহেলগাঁও, ঠিক আছে। Okay. এক্স্যাক্টলি ইট ইজ ভেরি সিমিলার টু পেহেলগাঁও, মানে ওই যে জলবায়ু, ওই যে ভূমির গঠন, তো মনে হবে তুই পেহেলগাঁও এসেছিস, হয়তো কাশ্মীরে এসেছিস। আমি কাশ্মীর যাইনি কখনো, হ্যাঁ, বুঝতে পারবো না। আমি তোকে দুটো ছবি দেখাই পাশাপাশি, দুটো তো একই জায়গা। ওকে। তো দারুণ, মানে একদম এইখান দিয়ে নদী বয়ে যাচ্ছে পাশে একদমই, ঠিক আছে। আমরা যেরকম জায়গায় ছিলাম সেটা যেমন কৃত্রিম, এটা অনেক বেশি নেচারফুল, অনেক বেশি অরিজিনাল, প্রকৃতির অনেক কোলে এটা। তো গেলাম যখন, তখন সন্ধ্যে ঝুপঝুপ করে বৃষ্টি নামছে, গেলাম, ওখানকার কেয়ারটেকার এলো, এসে চা ফা দিয়ে গেল, গ্রিটিংস করলো, ভালো ব্যবহারটা আবার খুবই ভালো। তারপর আমরা বললাম যে তাহলে রাত্রিবেলা বারবিকিউ করবো একটু, তো মাস্ট করতেই হবে, প্রথম দিন পাহাড়ে গেছি, চল আজ বারবিকিউ করবো মোচ্ছভাবে। হ্যাঁ, ঠিক আছে চ, সব তো খুব খুশি, চিকেন ফিকেন নিয়ে এসে পুরানো হচ্ছে। তো তখন বললো হঠাৎ করে যে অবিনাশ আর স্নেহাশিস তখন পিছন দিকটা যাচ্ছিল আর কি তখন, কারণ নদীটা যেদিকে বয়ে গেছে এরকম হয়, এই হোমসটা যদি ফেস হয়, এই সে নদী বয়ে যাচ্ছে, ওরা ওই নদীর ভাট পাড়ো ওই দিকে যাচ্ছে, তখন ওই সন্ধে হয়ে গেছে আর কি, কারণ বারবিকিউ তো সন্ধ্যাবেলাতেই হয় আগুন জ্বালিয়ে। তো তখন যে বারবিকিউ করছে বলছে সাহাব উস সাইড পে মার চাই। তখন ওদেরকে জিজ্ঞেস করলো, ওরা জিজ্ঞেস কেন কী হয়েছে, ওরা অবিনাশ যেহেতু হিন্দি জানে, ও যেহেতু মানে হি ইজ ফ্রম মুজফ্ফরপুর, বলছে কায়ে কা হুয়া, ঠিক আছে। আর এই শুরু করলো, রে ভাই বিহারি বলিস না ভাই, হিন্দি বল, ঠিক আছে, যাই চুপ কর। আমাদের মধ্যে এগুলো চলে আর কি, আমরা একে অপরকে এগুলো খুব টিস করি। আমি বল ভাই একটা বিহারির নাম বল, যায় গোটা পৃথিবী চেনে, বলে কেউ নেই, ঠিক আছে। তো এসব করছি, করতে করতে বলছে क्या क्यों हुआ, क्या क्यों नहीं जाए। तখন বলছে ना उस साइड पे थोड़ा नेगेटिविटी है, हम लोग तो वकील लोग हैं सब, हम लोग मानते हैं, आप शायद नहीं भी मान सकते हो, बट मान चाहिए। যেহেতু আমিও এইসব দিকে আছি, আমিও বললাম যে ভাই যখন বলছে যাস না, আমি আবার একটুখানি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কী আছে ওদিকটা, কী আছে। বলছে না আমাদের, বলছে বাউন্ডারি বন্ধন করা আছে, বাঁধা আছে, ওদের ল্যাঙ্গুয়েজে বলছে যে আমাদের বাউন্ডারি বাঁধা আছে। দেখলাম যে পুরো বাউন্ডারিটাতেই ওই যে বৌদ্ধের যে ওম মণিপদ্মে হোমের যেটা হয় না, ফ্ল্যাগ দিয়ে ফ্ল্যাগ দিয়ে দেখবি সব জায়গাতেই একসাথে শুভ অরাজ্যটা করে রাখে, এবং হাওয়াতে নড়ে, হ্যাঁ পুরো ভাইব্রেশনটা খেয়ে। হ্যাঁ, এবং আমি দেখি যেসব হোমস্টেতে চারদিক থেকে গুলোতে করা থাকে না, সেখানে কিছু একটা মানে ঘেঁটি গোলে একটা, আমি সব জায়গায় দেখেছি এটা, দরজায় এরকম একটা সূক্ষ্ম টাঙিয়ে দিল, তার মানে কিছু একটা হতে পারে ভাই, ওই জন্য একটা প্রোটেকশন দিয়ে দিয়েছে। তাই প্রোটেকশন তখনই নেবো যখন কিছুটা হওয়ার চান্স থাকবে, নাহলে কেন নেবো আমি। তো বলো যাস না বলেছে, আর দেখ ঠিক আছে, আমিও আর কিছু ওয়ে করিনি, ওরাও বসে গেল। আমরা তখন খাওয়া দাওয়া শুরু হলো, গল্প টল্প করছি, আমিও মানে আমি একটু মাঝে মাঝে অ্যালুফ হয়ে যাই,
মানে ইদানিং কালে যেহেতু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছি, ধ্যান করি, তো আমি বললাম ঠিক আছে তোরা একটু বস, আমি তো একটু আসি, একটুখানি আমাকে 10 মিনিট একা ছাড়, আমি আসছি। তো বলে আমি এই দিকটা করে, যে দিকটা আলো আছে, ওখানে আলোর মতো একটা জায়গা, একটা উঁচু পাথর টাইপের আছে, সেখানে বসা যায় বেশ সুন্দরভাবে। আমি সেখানে গিয়ে বসলাম এবং খুব অসাধারণ লাগছে। ঠিক আছে, সামনেটা যে পাহাড়টা আছে সেটা তো কোনো শহরের পাহাড় নয়, ওটা একটা গ্রামের অন্ধকার পাহাড়। ঠিক আছে, পাহাড়টা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, একটা জলীয় হাওয়া আসছে, নদীর একদম কলতান, ঝিরিঝিরি নদী, একদম শোষো করে নদী বয়ে যাচ্ছে কলকল শব্দে, আস্তে 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 বৃষ্টির ফোঁটা এসে লাগছে গায়ে। আহা কি অপূর্ব দৃশ্য! মানে ওই বঙ্কিমচন্দ্র হয়তো থাকলে এখানেও লিখতো যে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো এরকম একটা দৃশ্য। তো আমি বসে আছি অনেকক্ষণ, কখন 10 মিনিট বলে এসেছি, সিগারেট খাচ্ছি, চুপচাপ তাকিয়ে বসে আছি, জাস্ট ভাইবসটা ফিল করছি আর কি নিজের মধ্যে। তো করতে করতে অনেকক্ষণই টাইম চলে গেছে, এবার আমি গিয়ে দেখছি যে সায়ন একা বসে আছে। কি বসে আছিস তুই একা? তারা কথা, সায়ন বলছে ওদিকে চলে গেছে। কি রে ভাই, কি অবস্থা, চ রুমে চ তুই। তখন আমি দেখলাম যে মোটামুটি ফ্যান কি আউট ছিল? হ্যাঁ, মালফালকে সায়ন হচ্ছে খুব খুব আস্তে কথা বলে। ঠিক আছে, মানে ধর এইরকমভাবে কথা বলে। এবার যখনই চলে যায়, হ্যাঁ এই তো বল, ঠিক আছে, মানে ভলিউমটা তখন চলে গেল আর কি। তো হচ্ছে কোথায়, ওই দিকে গেছি, ঠিক আছে তুই যা, তুই চোখ রুমে চল, ওই গিয়ে বস, আমি দেখছি বলে আমি দেখছি যে ওরা ওই দিক থেকে আসছে। ঠিক আছে, হাতে সরঞ্জামপত্র রয়েছে এবং মানে মালফাল নিয়ে গেছিল, মদের গ্লাস হ্যাঁ হ্যাঁ মদের কাছে যে কি রে, কোথায় ওদিকে গেছিলিস কেন? তার হচ্ছে এর দিক থেকে গেছিলাম। ঠিক আছে, আমি কি দেখতে গেছিস? বলছি যেটা দেখতে বারণ করছিল দেখতে গেছিলাম। কি ছিল ওখানে? সমাধি দেখতে গেছে ওরা। সমাধি ছিল? হুম। আচ্ছা। যেটা দেখতে বারণ করেছিল সেটা হচ্ছে সেটা সমাধি। এবং তারপর আমি জিজ্ঞাসা করলাম কি রে কোথায় গেছিস? ঠিক আছে, তো যেটা ওরা এসে বলছে যে ভাই গেলাম, গিয়ে সেরকম কিছু ভাইবস পাইনি, গেলাম গিয়ে একটু বসলাম, ভালো বেশ দিকটা। যে বসতি কোথায় বসেছিস? সমাধির ওপরই বসেছি। বলছি বাহ, হেভি কাজ করেছো, তুমি পেয়েছো? ঠিক আছে, মদ নিয়ে সমাধির উপর বসেছে? শুধু শোন, বল। তাহলে এটা তো আমি পরে পরে আমি বলছি, শুধু মন না, ওরা বাবুরা একটা করে লেগ পিস নিয়ে গেছে বড়, আচ্ছা গিয়ে বসে ওখানে খেয়েছি, আচ্ছা, সমাজের উপরে বসে খেয়েছি। ওকে। ঠিক আছে, আমি যে তোরা কিছু আর কিছু নিয়ে গেছিলিস? বললো যে এরকম, হ্যাঁ তারা লেগ পিস দিয়েছে। তুই তো গেলি না, তুই ওদিকে চলে গেলি, আমরা ভাবলাম একটু ঘুরেই আসি। তোর তো সব অভিজ্ঞতা হয়ে 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 গেছে, দেখি যদি আমাদের কেউ কিছু করে। ভাই সব বলিস না, ঠিক আছে, অত্যন্ত ভুল কাজ করেছিস, পারলে কি হাত জোর করে একবার ক্ষমা নিয়ে চলে আয়। যে হাড়ফাড়গুলো ওখানেই ফেলেছিল? হ্যাঁ, ওখানে ছড়িয়ে এসছে ভাই। ঠিক আছে, ওখানে খেয়ে দিয়ে ওখানে এতটা ছড়িয়ে এসছে। ক্যাজুয়াল কিন্তু আমি ওদেরকে দেখে ভাবিনি, মানে ক্যাজুয়াল, যে প্রেত সাধককে পেগ সাধক বলে তাকে আর কি বলবো আমি। প্রভদার বাড়িতে এসছে, বলছে এই প্রেত সাধনা করে, বলছে পেগ সাধনা করে, তাকে আমি কি বলবো যে কতটা ক্যাজুয়াল। ছেড়ে দে, ওদের কথা বলিসই না। ঠিক আছে, গিয়ে একদম ছড়িয়ে লাট করে এসছো ওখানে। আমি বললাম ঠিক আছে ছাড়, বাদ দে, তোর একটা কাজ কর, আর যাস না, পারলে আগে স্নান কর, স্নান করে অন্তত গায়ে জল দে। হ্যাঁ, আমি যখন যাই একটু সৈন্দক লবণ নিয়ে যাই এখন, যাতে চান করার সময় একটুখানি গায়ে দিয়ে, মাথায় তো দিতে নি, গায়ে গায়ে দিলাম জলটা দিয়ে, জলের মধ্যে দিয়ে গায়ে দিয়ে দিই। মাথায় কেন দিস না? মাথায় দিই না ভাই, ঠিক আছে। দিতে পারিস, যাই হোক। হ্যাঁ, তো দিয়ে ওদেরকেও বললাম তো একটু করে না, ওর বাবুরা বলছে ঠান্ডা লাগছে করবো না। আমি বারবার বললাম করে না, অন্তত কিছু কিছু তো একটা করে রাখ। তো গেছিস, কেউ করলো না, হাত পা ধরিল, নিয়ে আবার রুমের মধ্যে কাওতালি হচ্ছে। খাওয়া দাওয়া দিয়ে গেল ইতিমধ্যে। আমরা যখন দেখছি তখন ঘড়ি প্রায় 10টা বেজে গেছে, কারণ ওরা 9টা খাবার দিতে চাইছিল, যেহেতু লেটে গেছি, কাবাব চলছে, পার্টি চলছে, আমি বললাম একটু লেট করে দাও। তো ওদের লেট মানে তো 10টা সাড়ে 10টাই, তার বেশি করা সম্ভব নয় গ্রামের মধ্যে, পাহাড়ি গ্রামে। তো ওই সময় খাবার দিয়ে গেলাম, বললাম খাবার চাপা দিয়ে রেখে দাও, আমরা খেয়ে নেবো ঠিক সময়। খাবার দিয়ে গেছে, আমরা খেয়েছি, খেয়ে অ্যাটলিস্ট বাইরে রেখে দিয়েছি। ফার্স্ট নাইট এটা। মানে বাইরে রেখে দিয়েছিস মানে খাবারের খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এটো প্লেট সব বাইরে যেরকম রাখা থাকে রেখে দিয়েছি, এটা ফার্স্ট নাইট। এবার আমি বাড়িটার বিবরণ দিই, যে বাড়িটা আমরা আছি। ছোট্ট গুমটি মতো এরকম ঘর, নিচেটা সব এরকম ইট দিয়ে
পাথর দিয়ে উঁচু উঁচু করা, তার উপরে একটা কাঠের পাটাতন দিয়ে যেরকম বাড়িগুলো হয়, নিচে তার সঙ্গে মাটির সঙ্গে তো সংযোগ থাকে না ওই বাড়িগুলো, না। মাটি থেকে একটু উপরে থাকে। হুম, তো এরকম মানে আমরা সিঁড়ি আছি। দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে, কাঠের রেলিং চলে গেছে এদিকে, ঠিক আছে, আর এদিকটা দিয়ে এন্ট্রান্স, ঢোকা, ঢুকেছি, ঘরে বসেছি, সবাই বেশ মজা টজা হয়েছে। সবাই ঘুমানো যাক, ঠিক আছে। কালকে সকালবেলা প্ল্যান হয়েছিল যে ওখান থেকে কিছু দূর গিয়ে কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে, একটু একটা খুব সুন্দর বড় ঝর্ণা পড়ে, একটা ওয়াটারফলস আছে, দারুণ ওয়াটারফল, সেখানে আমরা যাবো, চান করবো, গিয়ে ফুল মস্তি করবো। এবার সেম অ্যাজ সবাই শুয়ে পড়েছি, তখন প্রায় ধর গল্প টল্প করে যখন শুয়েছি তখন 12:30 একটা বাজে, শুয়ে আছি, হঠাৎ বাইরে সনসন শব্দে হাওয়া বইছে, কারণ এমনি ওয়েদারটা মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল। তো ও যেরকম ঝড় হয় না, মানে আমাদের এখানে আয়লা যখন এসেছে বা যখন আমফান এসছে, একটা সেই একটা আওয়াজ বোঝা যায় না, একটা ছেঁড়া একটা শব্দ বয়ে যাচ্ছে বাইরে দিয়ে। আমি বলে দিই, ঘরের মধ্যে দুটো বিছানা, এদিকে একটা বিছানা, এদিকে একটা বিছানা, গদিগুলো এত নরম, বসলে এমন নেমে যাচ্ছি, আর এইসব বইতে আমি শুতে পারবো না ভাই, আমার হয় না, মানে এক নরম একটা সীমা থাকে, সেটা বসতে পুরো মনে হচ্ছে না খাটেতে আমার যেন মানে শরীর স্পর্শ করছে, মানে তক্তাতে। অত নরম গদিতে আমি শোবো না। দিয়ে আমি করলাম হচ্ছে কি, ওখানে পড়ে আগে থেকে একটা ব্ল্যাঙ্কেট আনিয়ে রেখেছিলাম, দুটো বিছানার মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, সেখানে সুন্দর বিছানা করে, যেহেতু ওদের টেন্ট ফেন্ট ছিল, যেন মোটা ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ছিল, গদি ফদি ছিল, সেগুলো পেতে আরামসে শুয়ে আছে চুপচাপ। আমার একটু উঁচু বালিশ লাগে, ঠিক আছে, নাহলে আমার ঘুম হয় না, কারণ মোটা মানুষ ভাই, দুটো অসুবিধা আটকে গেলে শ্বাসের প্রবলেম হয়, সবারই হয় যারা চেহারা বাড়ি তাদের, তো সেটা একটু উঁচু বালিশ লাগে। তো দিয়ে আমি আরামসে শুয়ে আছি এবং চোখটা আস্তে আস্তে বুঝে আসছে আমার বাবা, সবাই দেখলাম ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। তো ভাই হঠাৎ করে প্রথম রাতে যে ঘটনাটা ঘটলো, আমি তখন একা জেগে, আমি ভেবেছিলাম হয়তো আমি একাই এটা ফিল করলাম, বাট না, হঠাৎ করে না গোটা আউট অফ নো হয় কিচ্ছু না, দেখলাম একটা সেকেন্ডের জন্য পুরো হাওয়া ফাওয়া থেমে গেল, পুরো বাইরে যে আওয়াজটা হ্যাঁ, হচ্ছিল। ওকে। শুনশান আওয়াজ, যেন মনে হচ্ছে যেন আমরা যেন গোটা পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় চলে এসেছি। লাইক আমি যদি এনার্জি ওয়াইজ কথা বলি, যেন আমার কোথাও যেন মনে হলো সেই সময় আমরা যেন কোনো স্ট্যাগন্যান্ট এনার্জিতে রয়েছি, কোনো ফ্লো নেই এনার্জি। কোনো ফ্লো নেই, না বাইরে আসছে ঘরের না ভেতরে। ভিতরে যাচ্ছে, ঘরের ভিতরে পুরো যেন একটা অন্য এমন একটা যেমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, যেন মনে হচ্ছে আমরা পুরো স্ট্যাগন্যান্ট এনার্জিতে আছি। আফটার দ্যাট মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে গোটা ঘর কাঁপছে, গোটা ঘর কাঁপছে। আমি বলছি তো ভূমিকম্প টুমিকম্প হচ্ছে নাকি রে বাবা, মানে কম্পন, মানে বিশ্বাসই করতে পারছি না এটা। আমি আমি এমনি শখ জ্ঞানে ছিলাম, আমি বলছি শখ জ্ঞানে ছিলাম, ঠিক আছে। আগে যদি এটা যদি আগের ঘটনা হতো, যখন ড্রিঙ্ক করতাম সে, তাহলে আমি বলতাম যে হয়তো মদের করে মানে মানে ড্যাশ করেছি দেওয়ালের মতন অবস্থা আর কি, মানে আমি শখ জ্ঞানে ছিলাম, আমি বুঝতে পারছি বাইরেটা কাঁপছে পুরো, ভূমিকম্প যেরকম কাঁপে, গোটা ঘরটা কাঁপছে। আর আমি হচ্ছে তো আমি একা জেগে আছি, হঠাৎ করে শ্রেয়াশিস পাশ থেকে বিছানা থেকে বলেছে, ভাই মরে যাবো হয়তো, ভূমিকম্প হচ্ছে, চুপ করে বাস, কোনো কথা বলবি না। অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ এদিক থেকে সব করে এসছে, কিচ্ছু কাঁপছে না, চুপচাপ বস। আমি সেদিকে কিছু করিনি, অনেকক্ষণ ধরে এরকম হলো, হয়ে থেমে গেল, কিন্তু ওই স্ট্যাগন্যান্ট এনার্জিটা কিন্তু কাটলো না, ওই পুরো গুমোট ভাবটা হয়ে গেল রুমের মধ্যে। তো আমি বললাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, কবচটা ছিল সবসময়। আমি কিছু ফিরে আমি হাত দিয়ে মনে মনে ডেকে মা তারাকে ডেকে আমি চুপচাপ শুয়ে পড়ি, আর টুকটাক একটুখানি দেহবন্ধন করে নিয়েছিলাম, ঠিক আছে। বলেছিলাম কবচটা হ্যাঁ এই জন্য। হ্যাঁ, তারপর একটু দেহবন্ধন করে নিয়েছিলাম গুরু প্রদত্ত মন্ত্র অনুযায়ী, দিয়ে ছেলে কিছু ফিল করিনি। আমি হয়েছে তার পরের দিন সত্যিই ভূমিকম্প হয়েছে, আর পাহাড়ে হয়তো কিছু ঘটেছে বা কোথাও ধস টস নেমেছে, ওখানটা কোনো প্রবলেম হয়েছে। আমি পরের দিন উঠেই জিজ্ঞাসা করলাম, এই কাছে এখানে কীরকম কোনো কালে কি কোনো ভূমিকম্প টম্প হয়েছে নাকি? বলছি না না, ওসব কিছু হয়নি, সব ঠিক আছে। আমার খটকাটা কিন্তু যায়নি, আমি উঠে পড়েছি, অবিনাশ উঠে পড়েছে, সায়ন উঠে পড়েছে, বাট শ্রেয়াসী আর ওঠে না। হ্যাঁ, এবার বলছে, ভাই আমার খুব জ্বর, আমি যেতে পারবো না, তোরা চলে যা। গলা জড়ানো গলা, জ্বর মানে
আর শ্রেয়াসের কথা বলে রাখি, মানে হি ইজ এ ট্রিমেন্ডাস অ্যাক্টর। থিয়েটার করেছে ছোটো থেকে, ইভেন মানে বিখ্যাত বিখ্যাত টিভি সিরিয়ালেও কাজ করেছে ছোটো থেকে চাইল্ড আর্টিস্ট হিসেবে। বাট তারপরে আর ও প্রফেশনের চাপে আর অ্যাক্টিংটা কন্টিনিউ করে না। আমি নিজে মানে ভিজুয়াল অ্যাক্টিং, অডিও অ্যাক্টিং না, মানে ভিজুয়াল অ্যাক্টিংয়ের যা শিখেছি, যতটুকু শিখেছি থিয়েটার নিয়ে বা অভিনয় নিয়ে, আমি ততটুকু ওর থেকেই শিখেছি। ঠিক আছে, পুরোটা ওই আমাকে গাইড করেছে সবসময়। তাহলে তো হয়েছে তো মালটা যাবে না, ঠিক আছে, ল্যাজ লাগছে, ওই জন্য ঘাপটি মেরে পড়ে আছে। কী রে চলো, ভাই সত্যি বলছি খুব জ্বর হয়ে গেছে, গলা ভাঙা। কী রে দেখি, ধরলাম সত্যিই জ্বর, একটা ওষুধ ফষুধ দিলাম ওকে, তুই রুমে থাক, আমরা যাচ্ছি। আমরা সুন্দর গেলাম, ঘুরলাম, দারুণ মস্তি করেছি, দারুণ মজা করেছি, করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি চলে গেলাম। তখন 4টে বাজে, এসে দেখছি ও ঘুমোচ্ছে। 4টের সময় ঘুমোচ্ছে? হ্যাঁ, এসে দেখছি ঘুমোচ্ছে। বেরিয়েছিলি কখন? বেরিয়েছিলাম একদম ওই ধর না কটা বাজে তখন, 11টা 12টা। ঠিক আছে, কারণ যেতে একটা টাইম লাগে, আধ ঘন্টা 1 ঘন্টা মতো টাইম লেগে যেতে। হেঁটে হেঁটে পুরোটা না, ওই আধ ঘন্টা মতো হেঁটে পুরো যেতে হয়। গিয়ে দারুণ মস্তি করেছি, ওইসব করতে করতে 4টে 4:30 বেজেই গেছে ওই টাইম। এসে দেখছি ঘুমোচ্ছে তখন। আর ডাকলাম, ভাই কী রে কী হলো, খাবি তো, খেয়েছিস? বললো হ্যাঁ আমি খেয়েছি। আর আমরা ওখানেই লাঞ্চ করে নিয়েছিলাম, নদীর ওখানে পিকনিক করে রান্না বান্না করে ওখানে 3 জনের মতন কিছু খেয়ে নিয়েছিলাম। যে কেয়ারটেকার গিয়েছিলো সেসব ব্যবস্থা করে দিয়েছিল। তো আমি আর তাকে খাটালাম না, তুই ঘুমো। হ্যাঁ ঘুমো বলো। আর আমি সেদিনকে আমি খুব অদ্ভুত দেখলাম যে ওর চোখের ঘোরটা যেন পাল্টে গেছে। কী রে ভাই, চোখে কিছু হয়েছে নাকি? কেন, কী হবে? লাল লাগছে তোর চোখটা, খুব অত্যাধিক লাল লাগছে, চোখের চারপাশটা রক্তাভ লাগছে, কিছু হয়নি তো? শরীর খারাপ কি খুব বেড়ে গেছে, জ্বর ফর কি বেড়ে গেছে? তাহলে কি নেমে যাবো আমরা এখান থেকে? বলছে না না, আমরা এখান থেকে কোথাও যাবো না। ঠিক আছে, কোথাও যাবো না, দেখ ভেবে বল, কিন্তু প্রথমবার পাহাড়ে এসেছিস। না না, আমরা এখান থেকে কোথাও যাবো না। ঠিক আছে তাহলে তাই হোক। তাহলে তুই একটা কাজ করি, তুই তাহলে এখন রেস্ট কর, আমি বাইরেটা যাচ্ছি। বলছি না, আমিও যাবো। না তুই রেস্ট কর, ওটা দাবার দুবি দিয়ে তাহলে শুয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা আবার চা ফা খাচ্ছি, বসে বসে গল্প টল্প করছি, আমি আছি, অবিনাশ আছে, সায়র আছে, ওর কোম্পানিতে রিপোর্টিং নিয়ে কথা বলছে, কীরকম প্রেশার যায় সেগুলো নিয়ে কথা বলছে। হঠাৎ দেখি সে রিয়াক্ট করে উঠলো, হ্যাঁ তোরা আমাকে ডাকিস নি, তোরা সব বেইমান, তোরা সব নেব খারাপ, হ্যাঁ তোদের মধ্যে কোনো জাতপাতের ঠিক নেই সারা, হ্যাঁ এরকমভাবে আমাকে একটা না ডেকে বাইরে ফেলে রেখে দিয়েছিস, লজ্জা করে না, এই সেই সব ডলটা কথা আউট অফ নোয়ার। আমি তো আমি বলছি কী করছিস তুই, এটা চিৎকার করছো, হ্যাঁ কী পেয়েছিস, আমি পাগল, হ্যাঁ আমি আমি কি পাগল হয়ে গেছি নাকি, তোরা আমাকে ঠকাচ্ছিস, বুঝতে পারছিস না? হ্যাঁ তোরা এখানে একা বসে আছিস আর আমি ঘরের মধ্যে পড়ে আছি, আমাকে বাদ দিয়ে মজা করছিস, তো বলতেই পারতিস, আসতাম না। ওই আমার তো পাগলের মতো ধাওয়া করে, আমি তো ভাই আমার অ্যান্টেনাতে কিছু ঢুকছি, আমি হাওয়া করে শুধু তাকিয়েছি। মানে মনে হচ্ছে যে তুই স্নেহাশিসের গার্লফ্রেন্ডের সাথে বসে আছিস, এরকম ভাবে রিয়েক্ট করছো। হ্যাঁ মানে আমি তো মানে পাগল, মানে আমি যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি বিরাট বড়, কিন্তু আমাকে নিয়ে কত কথা, হ্যাঁ তুই বরাবরই সেই একঘেয়ে রয়ে গেলি, এই রয়ে গেলি, একগুয়ে ছেড়ে, চুপ। আর ওই কী বলছিস তুই, ঠিক আছিস তো নাকি? তারপর ও চলে গেল, ঠিক আছে, এসে বলে টোলে আমাদেরকে বলে চলে গেল। আমি বললাম যে কিছু হলো নাকি বলতো। আমার দেখ, আমার যেহেতু এই দিকটা একটা দিক, তো আমার মাথায় সবসময় ওই ডুয়াল দিকই ঘোরে, এক শরীর খারাপের দিক আর একটা যে এই দিকটা, ঠিক আছে, মনে হয় যে কিছু হলো নাকি। তো যাই হোক, যেহেতু বন্ধু হয় অত করিনি, ঘরে গিয়ে আবার একটু ওষুধ টষুধ দিয়ে আমি বললাম, বোঝালাম যে না তুই যেরকম ভাবছিস সেরকম কোনো ব্যাপার ট্যাপার নয়, তো এগুলো এ করিস না। সেকেন্ড রাত, ঠিক আছে, খাওয়া দাওয়া ডান, সেম অ্যাসপেক্টে আমরা খাবারের যে জিনিসগুলো সব বাইরে রেখে আমরা রোজ শুয়ে ঘুমিয়ে পড়েছি। এবার দ্বিতীয় রাত, অলরেডি খাওয়া দাওয়া ডান, যা হয় সুন্দর করে চিকেন ফিকেন করেছে, রুটি ফুটি দিয়েছে, দিয়ে খাওয়া দাওয়া হয়, যা মাংসের উচ্ছিষ্ট অবশিষ্ট হাড় ফাড় রেখে সব বাইরে। সেদিনকে আমার মানে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছিল। মাঝখানে শুয়েছিলি? হ্যাঁ, আমি যেখানে শোয়ার একদম ওই মেঝেতে শুয়ে আছি, ঠিক আছে, এদিকে সায়ন, এদিকে শ্রেয়াশিস আর অবিনাশ একটা বেডে, তো শুয়ে আছি আর আমার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুমিয়ে পড়েছি না, আমার হঠাৎ ঘুমটা ভেঙেছি তখন ওই 2:30 থেকে 3টের মাঝখানে, ওই সময়টা। এবার আমি উঠেছি, আমি টয়লেট করতে উঠে ভাবলাম, বাথরুমে গেছি, টয়লেট করেছি, চলে এসেছি। এবার হঠাৎ দেখছি যে স্নেহাশিস জায়গাটা ফাঁকা, ওর যে জায়গাটায় শুয়ে আছে ওই জায়গায় ও নেই, ফাঁকা, দরজা খোলা বাইরে। যখন টয়লেট করতে গেছি তো খেয়াল করিনি, ঘরে ঘরে গেছি, উঠে গেছি, করেছি, চলে এসেছি। এসে দেখছি এইগুলো। আমি না সে ডাকলাম, ওই ওই সে কোথায় গেল? জাম দাম তো সো রায় দাম গেছে বলে, উঠ বরাবর বলে আমি বাইরে গেছি। ঠিক আছে, বাইরে দেখছি কোথাও নেই, কিছু নেই। একটা ডান দিকে দেখছি স্যাসি হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যেদিকে যেতে বারণ করেছিল সেদিকে। যেখানে সমাধিটা কবরটা রয়েছে। ইয়েস, সেদিকে যাচ্ছি, দেখছি যে যাচ্ছে, হাঁটছে। কী হলো, ডাকছি আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। আমরা ছুটেছি, এক ছুট দিয়েছি। মানে 25শে মে রাতের কথা। দিয়ে এক ছুট দিয়েছি। আমি ছুটতে ছুটতে গিয়ে গিয়ে ওকে ধরেছি। কী রে, কোথায় যাচ্ছিস? প্রথমটা চুপ, কোনো কোনো রকম কোনো কথা নেই, কিছুই বুঝতে পারছি না। কোথায় যাচ্ছিস রে? ঠিক আছে, আমরা বলতে বলছি যে হঠাৎ করে বলছি যে আমাকে ডাকছে তো। কে ডাকছে, কিসের জন্য ডাকছে, কোথায় ডাক শুনলি, কী হয়েছে? ওই তো ওখানে ডাকছে আমাকে। ওই তো যখন বলছে তাকিয়ে দেখছি সামনে সমাধিটা। কে ডাকছে তোকে? ও ডাকছে, যাবো যাবো, চল ঘরে চল। দিয়ে এক চড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে চড়াতে দেখলাম যে একটুখানি ধাতস্থ হলো, চল তাহলে ঘরে চল। তারপরে ঘরে গিয়ে শুনছি আমি যখন মেরেছি টেরেছি কিছু বুঝতেই পারিনি। ও যে রাত্রেবেলা ওখানে গেছে, কীভাবে গেছে, কে রেখেছে, কীভাবে চলে গেছে, ও কিছু বুঝতে পারেনি। ও জাস্ট নিজে ঘরে পেয়েছে। ও যে কথাগুলো যে বলেছে আমাদেরকে, সেটা ওর মেমোরিতে ছিল না, পুরোপুরি ব্ল্যাঙ্ক। সেকেন্ড রাত কেটে গেল, আর কিছু ঘটেনি, মানে কিছুই ঘটেনি, আর পুরোপুরি স্তব্ধ। এসে ঘুমিয়ে পড়লাম। এরপরে নেক্সট দিনে ভাই যেরকম হয়, সবাই মজা ফজা করছি, সাইড সাইড একটু বেরোলাম ওখান থেকে ঘুরতে ঘুরতে, ঘুরে টুরে এসে আবার ওখানে চলে এসেছি। কারণ আমরা ওখানে ঠিক করেছিলাম বেশি হ্যাবিজাবি না করে 4 দিন একটা জায়গায় কাটাবো, সুন্দর নিজেদের মতন করে। ওখান থেকে দার্জিলিংয়ে যাবো, 2 দিন থাকবো, একদম সুন্দর 8 দিন একটা ট্যুর হয়ে গেল, একসাথে একটা ট্যুর হয়ে গেল, আমাদের কোর্টের ছুটিটাও কেটে গেল। তো এই করে তৃতীয় দিন সমস্ত করে, সে তৃতীয় দিনও শেষ গিয়েছিল। ওটা চুপচাপ টাইপের ছিল, এখন ওটা শরীর টরীর খারাপ আছে, তো কিছু বলে খুব মানে ঘুমিয়ে ঘুমিয়ে যেন উত্তর দিচ্ছে, কী রে কী করছিস? যাও, ঘুমাচ্ছে দেখতে পাচ্ছিস না? ঠিক আছে ঘুমা, হ্যাঁ যা, এরকম টাইপের উত্তর। কাটকারি ভাই ও তো কখনো এরকম কথা বলে না আমার সাথে, হ্যাঁ, নাটক করলেও কতক্ষণ করে। তো তারপর আমরা এলাম, ঠিক আছে, ঘুরে টুরে এলাম, সমস্ত কিছু দেখলাম যে এসে বললো আমি বাথরুমে যাবো আগে। ও বাথরুমে গেল, বাথরুম থেকে এসে ওটা আমি ঘুমাবো, একটু রেস্ট করছি, তোরা তাহলে টিফিন টিফিন করলে তোরা করে নিস, সন্ধ্যাবেলা আমরা স্ন্যাক্স ফ্যাক্স খাবো না। ঠিক আছে, কোনো চাপ নেই। তা আমরা একটু শুলাম, নিজেরা সবাই মিলে ঘরে শুয়ে হালকা করে একটু ঘুমিয়ে পড়লাম। তো সন্ধ্যাবেলা উঠেছি, এবারে আসছে হচ্ছে আমার তৃতীয় রাত। তো তৃতীয় রাত এবার যেহেতু একটা সকাল থেকে একটা হেক্টিক গেছে, এরকম একটা সিচুয়েশান, ভাই এসব ফালতু ক্যাজরা ভালো লাগে না, এসব করার বয়স চলে গেছে। আমি একটুখানি ভাই অফেন্ডেডই হয়েছি আর কি। আমি বললাম ঠিক আছে, বাদ দিয়ে ছাড়া, হয়তো শরীর খারাপ আছে ওই জন্য করে ফেলেছে, জ্বর ফরাই ঘুরে ছেড়ে দে। দিয়ে ওরা তখন আপনার তার খাওয়া দাওয়া সব কিছু সারার পর আমরা, যেটা হচ্ছে যে আমি বাইরে ছিলাম তখন, রুমের বাইরে, ওই যে করিডোর টাইপের যেটা করা আছে ওখানে দাঁড়িয়ে আমি চুপচাপ দূরের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ অবিনাশ বাইরে আসে, দেখি না আমাদেরকে চমকে যায়, বুঝলি তুই এখানে কি করছিস? কেন? তুই এখানে তো বাথরুমে কি? বাথরুমে কি মানে? আমি এক্ষুনি পোক করে এলাম তোকে। পোক করে মানে বুঝলাম না, কি কি হয়েছে? মানে বাথরুমটা না কিরকম ছিল বলতো, ধর এরকম বাথরুম কিছু অব্দি, নিচের দিকটা ফাঁকা, ঠিক আছে, মানে ওই পুরো অ্যাটাচ করা যে যখন মডার্ন বাথরুম ওরকম নয়, নিচের দিকের দরজাটা একটুখানি ফাঁকা টাইপের ছিল। ও বেড়া করেছে হচ্ছে 2বার ধাক্কা দিয়েছে, ঠিক আছে, ভিতর থেকে যে লক আছে আর কি ভিতর থেকে, এবার ওই জন্য নিচু হয়েছে, ঠিক আছে, মোটা ফেরো এরকম করেছে, করে দেখেছি 2টো পা, ঠিক আছে, দেখেছি জাস্ট 2টো পা এরকম,
যেরকম পা থাকে মানুষের রাখা, দুটো পা দেখেছি। বলি তুই বাথরুমে নেই? তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি ভূত নাকি? বলছে বাথরুমে তাহলে কি, বাথরুমে তাহলে কি মানে কি হয়েছে, কি দেখেছিস? বলছে ভাই আমি তোর পিছু এলে গেলাম, আমি আমি নয় ওটা, এখানে এখানে এটা আমি, ভাই আমাকে ছুঁয়ে দেখ, এখানে আমি এটা। বলছে তাহলে ওরা পুরো থরথর করে কাঁপছে। বলছে আমি দুটো পা দেখেছি। দুটো পা দেখেছি মানে? বলছে বাথরুমে আমি দেখলাম তুই, বলছে বাথরুমে দেখলাম যে তুই বসে আছিস, মানে তুই আমাকে দেখেছিস? বলছে না মানে আমি নিচে চিল ছুটবো বলে আমি দেখলাম যে দুটো পা দেখলাম, আমি চারটে গাল বন্ধ করে তোকে বেরিয়ে এলাম, সারা দিচ্ছিস না বলে। কী বলছিস, শায়ন ফ্যান গেছে তোমার? ধর শায়নও শুয়ে আছে, শেষও শুয়ে আছে। চল রুমে চল দেখি। রুমে গেছি আমি, দেখি শায়নও শুয়ে আছে, শেষও শুয়ে আছে। বাথরুমে দেখি, বাথরুমে গেলাম, যে বাথরুম খোলা। অ্যাটাচড? হ্যাঁ, যেরকম রুমগুলো হয় অ্যাটাচ বাথরুম, বাথরুম খোলা। ওই কী বাথরুমে কোথাও লক নেই, কিন্তু যে খোলা বাথরুম, ঠিক আছে, ও যে বলেছিল যে দুটো পা দেখতে পেয়েছে, আমি গিয়ে দেখি দুটো পায়ের ছাপ, সিমেন্টের মতন। তো বাথরুমটা আমি বললাম যে এদিকে কাঠের ইয়ে করে, আর ওই ওই ওখানে কোনো টাইলস ফাইলস বসানো নেই, ঠিক আছে, সিমেন্ট দিয়ে মাঝা। হ্যাঁ, দুটো পায়ের ছাপ। মানে জল থাকলে হ্যাঁ হয় যে হ্যাঁ হ্যাঁ, ছাপটা যে ওঠে? আচ্ছা। কোমরটা যেরকম বসতে যা হয়, দুটো পায়ের ছাপ। মানে ঘরের মধ্যে আমি নেই, আমি বাইরে আছি, ওরা সবাই ঘরে আছে। কোনো লোক কি বাইরে থেকে এসে আমার ঘরের বাথরুম ইউজ করতে যাবে? তো আমি ভাই, আমার ভয়ই লাগে ব্যাপারটাতে। আমি আজকে বললাম যে ভাই কী হচ্ছে বলতো, কালকে বেরিয়ে যাবো ভাবতে। চ কালকে বেরিয়ে গিয়ে প্ল্যান যেমন ছিল, একদিন একটু আগে দার্জিলিং মেলায় চলে যাই, ঠিক আছে? বেকার এখানে আর ভালো লাগছে না ব্যাপারটা, ঠিক আমার কোনো সুবিধে ঠেকছে না। তোদের জন্যই এটা হচ্ছে আমার মনে হয়। তুই কেন এইসব ভাবছিস, সব কিছুই নয়, কিছু একটা হয়েছে, ভাবতে ছাড়, এড়িয়ে যায় ব্যাপারটা। বললাম যে তুই তো জানিস তোরও, কারণ ওকেও একবার ওর ছোটোবেলাতে এরকম কিছু আনকেনি জিনিসপত্র ঘটেছিল, ওর সঙ্গে খুব কৃপি জিনিসপত্র ঘটেছিল, ওকে ওই বান মেরেছিল একবার ওর ছোটোবেলা অবস্থায়, খুব এখানে ব্যথা করতো, শরীর শুকিয়ে যাচ্ছিল হয়ে, ও জানে ব্যাপারগুলো, মেনেও আর কি না মানি না একটা ব্যাপার। তো ঠিক আছে ছাড়, কালকে বেরিয়ে যাবো। তো এই সমস্ত আলোচনা করছি, হঠাৎ দিলাম যে শ্রেয়াশিস ঘুম থেকে উঠে পড়েছে ধরবার করে। আবার কী রে, কী হলো? ছুটে বমি করতে যাচ্ছে, বমি করে, বমি করবো কী, তোর তো বাড়াবাড়ি কন্ডিশন বলে আমি জিজ্ঞেস করলাম যা ধর, আমি এগুলো দেখতে পাই না, তুই কি ধর। আমাকে ডাকছে, আমি বাইরে চলে এসেছি। কারণ ভাই আমি, তুই জানিস যে আমার মানে বমি জিনিসটা দেখলে আমার নিজের বমি হয়ে যায় বরাবরই, এটা আমার মানে একটা বাজে ট্রমা। তো আমার ভিতর থেকে শেষ ডাকছি, ভাই 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 ভিতরে আয়, ভিতরে আয়। ভিতরে গিয়ে আমি দেখছি যে কী হয়েছে, ও বমি করেছে, ঠিক আছে, কোনো পেট থেকে খাবার বেরোয়নি, ঠিক আছে, ওই পিত্তরস যেটা বেরোয় না পুরো, যে এটা, এবং তার সাথে কিছু সাদা সাদা চুল বেরিয়েছে। চুল বেরিয়েছে? সাদা সাদা, হ্যাঁ, থোকা থোকা কিছু চুল বেরিয়েছে বমির সাথে। এই বমির সাথে সাদা চুল করতে গেছে, ভালো কিছুই ঠেকছে না। কারণ দেখ এক্সপিরিয়েন্সটা যদি অনেক কিছুই হলো, বলছি ভাই আজকে রাতটা কোনোভাবে থাকি, কালকে বেরিয়ে যাবো, কিন্তু কালকে সকালেই বেরিয়ে যাবো। সে আসিস এক কথা, না না কিছু হয়নি, আমি ঠিক হয়ে যাবো, বেকার বেকার ভাবছিস ভুলভাল। হ্যাঁ, তুই পডকাস্ট করে করে তোরও মাথা গেছে, সব জায়গায় ভূত খুঁজতে যাস, হয়তো কিছু পেটে খেয়ে ফেলেছিলাম, চুল খেয়ে ফেলবে তার বলে? তুই তোর পেট থেকে চুলটা বেরোলো কোত্থেকে সেদিন রাত্রে? আমি খুব একটা আর নিতে পারছি না বিষয়গুলো, আমার ভাল লাগছে না। যেরকম বাইরে খাবারের সব রাখা থাকে, রেখে দিই সব কেস। সেদিন রাত্রে না আমি ঘুমালাম না, আমি জেগে আছি। আমি আমি এসে বললাম ভাই পারলাম একটু করে সঙ্গ দে তুই। ও তো দেখলাম কথা বলতে 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 দেখলাম যে করতে করতে দেখি মাল ঘুমিয়ে গেছে একটা। আমি তখনও চুপচাপ চোখ খুলে স্ট্রেট শুয়ে আছি। কটা বাজে কোনো খেয়াল নেই, মোবাইল ঘাটছি না, কারণ নেটওয়ার্কের অবস্থা মানে খুব খারাপ, বাইরে থেকে কোনো আওয়াজ আসছে না, সেম স্ট্যাগনেন্ট এনার্জি। হঠাৎ করে আমি বারান্দার মধ্যে না ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ পাচ্ছি, এটা কেউ হাঁটা চলা করছে বারান্দার মাঝখানে। এইরকম মানে বিক্ষিপ্ত
পদক্ষেপ, খুব যন্ত্রমাফিক বা খুব লয়কারীর যে পদক্ষেপ হয়, আমাদের তো হাঁটার একটা রিদম আছে, 1 2 3 4 আমরা স্টেপ পেয়ে, সেরকম না, খুব ধুপ, টলতে টলতে হ্যাঁ, হাঁটছে, টলতে টলতে টলমলো পায়ে তার ভারী পদক্ষেপ। পদক্ষেপ। ভারী পদক্ষেপ। আমি ভাবছি যে কী হলো রে ভাই, আর আমি অবিনাশ শুয়ে আছে, ডাকা ওরকম করে পায়ে চিমটি কাটছে, উঠছে না, ওঠেনি। আর তারপরে হঠাৎ না আমি কর্মর শব্দ শুনতে পাচ্ছি, মানে স্বাভাবিক, রাত্রেবেলা মাংস খেয়েছি, ঠিক আছে, হাঁটছিল, আমরা কুকুর ফুকুর এসছে হয়তো। ভাবছি এবার উঠে বেরোবো, বেরিয়ে দেখবো অনেক কিছু মাথায় না একসঙ্গে চলছে। তার মধ্যেকারে ওই ঘরের মধ্যে ওই একটা নীরব নিস্পন্দ নিস্তব্ধতা, তার সঙ্গে না তো আমি বাইরের কিছু শুনতে পাচ্ছি, না তো ভিতরে কিছু অনুভব করতে পারছি। সব কিছু মিলিয়ে একটা গুমোট অস্বস্তিকর ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে গোটা ঘরের মধ্যে। তুই ভাব, যদি ঘরে শুয়ে আছিস কিন্তু বাইরের কিছু শুনতে পাচ্ছিস না, বাইরে কিছু দেখতে পাচ্ছিস না, কিছু বুঝতে পারছিস না বাইরে কী চলছে, সব কিছু দরজা ফরজা জানলা মাল্লা আটা, কিন্তু তার মাঝখানে তুই দেখতে পাচ্ছিস থুপথাপ শব্দ তোর কানে আসছে, প্লাস কিছুক্ষণ পর থেকে তুই একটা কড়বড় শব্দ শুনতে পাচ্ছিস, যেন কেউ কোনো কিছু চিবিয়ে খাচ্ছে। তো স্বাভাবিক ওই রাত্রেবেলা একটা যে কোনো সুস্থ মানুষের এটাই মনে হবে যে হয়তো কোনো কুকুর এসে এরা করছে, কারণ যেহেতু বিক্ষিপ্ত পদশব্দ পেয়েছি, কুকুরেরও বিক্ষিপ্ত পদশব্দই পড়ে। তো আমি ভাবছি ওর ক্ষেত্রে কী করবো, না এবার যাই, ঠিক আছে, দরজাটা খুলি। আমি যখন উঠেছি তখন দেখলাম যে अविनाश उठ गए। क्या हुआ भाई, सॉरी हम सो गए थे। ठीक है कोई बात नहीं, तू चल अभी। हम दरवाज़ा खोलते ही कुछ आवाज़ सुनाई दे रहा था मुझे কিছু শুনতে পাচ্ছিলাম আমি। তো उस समय যখন কথা বলি হিন্দিতেই ফ্রেন্ডলি বলি যে कुछ आवाज़ सुनाई दे रहा था मुझे भाई, एक काम करते हैं बाहर जाके देखते हैं, तू चल मेरे साथ। बोलছে हाँ भाई चल चल चल, क्या मुझे तो कुछ सुनाई नहीं दिया। বললাম তুই ঘুমাচ্ছিলিস কী করে শুনি, তো তুই চল আমার সঙ্গে বলে দুজনে বেরিয়েছি। দেখছি ভাই গোটা ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য থার্ড নাইট এত বাড়াবাড়ি দেখলাম। সেই গোটা না করিডোর জুড়ে যে খাবারের যে এঁটো কাঠা সব ছড়ানো, পুরোটা ছড়ানো। আশেপাশে কোনো কুকুর নেই, কারণ আমি এতদিন এখানে এসেছি, আমি রাত্রিবেলা কোনো কুকুরের কোনো আওয়াজও শুনতে পাইনি। হোমস্টেতে কোনো পালিত কুকুরও নেই, কিচ্ছু নেই। দেখি শুধু এঁটো কাঠাগুলো চারিদিকে ছড়ানো, পুরো সেটা হাড়গুলো আধ খাওয়া, ঠিক আছে, যেন কেউ খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে আগে, তার জন্য আরও খিদে পেয়েছে, আরও যেন সে খেতে চায়, ঠিক আছে। এবং ঠিক আমি এদিক সেদিক দেখতে দেখতে দেখছি এক গোছা সাদা চুল পড়ে, যেটা বমির মধ্যে দিয়ে বেরিয়েছিল সেরকম, একদম ওরকম এক্সাক্ট দেখতে। এবং মেয়েদের চুল, ছেলেদের চুল তো বলে না, যেরকম দলা পাকানো চুল, এবং দলা পাকানো কিছু চুল পড়ে। আমি হাত দিইনি ভাই, জীবনে ভয় বলে বস্তু আছে আমার, আমি নেই, এই সিনে নেই। শেষকে বললাম তুই ঘরে ঢোক, আমি ঢুকে পড়েছি। আমি ঢুকে দরজা দিয়ে শুয়েছি, ঠিক আছে। দরজা হঠাৎ আওয়াজ, ধাপ ধাপ ধাপ, নক করছে ডাইরেক্ট। স্নেহাশিস বাজে 3 জন উঠে পড়েছি, জেগে একেবারে মুখের দিকে তাকিয়ে আছি চুপচাপ, কোনো রকম কিছু বুঝতে পারছি না কী করবো। নকটা করবে এটাকে অত রাতে, গভীর রাত, আবার ধপ 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 3 বার। খুলিনি, কিচ্ছু করিনি, চুপচাপ বসে আছি। এবং চুপচাপ মনে আমি আমার যে বীজ মন্ত্র আমি চুপচাপ পড়ে যাচ্ছি, ঠিক আছে, যাতে কিছু না হয়। দিগ্বন্ধন মন্ত্র আমি যেটা জানি, আর চুপচাপ পড়ে যাচ্ছি আর মাকে ডেকে যাচ্ছি। মায়ের যে মন্ত্র, চুপচাপ আমি পড়ে যাচ্ছি যাতে ঠিক থাকা অন্তত। হঠাৎ করে আমার যে মাথার কাছে যে জানলাটা ছিল, যেটা বন্ধ ছিল, সেখানে এরকম ঠক 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 3 বার। ব্যাস, আর কোথাও কোনো কিছু হয়নি। ঢুকতে চাইছিল ব্যাপারটা, হ্যাঁ, টোকা দিচ্ছে, বাঁচতিস না, টোকা দিচ্ছে। আমি তো হয়তো দিগ্বন্ধন মন্ত্র পড়েই যাচ্ছি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, আমি তো করেই, আমি আমার মধ্যে আমি করেই যাচ্ছি ভাই। আমার এইসব প্লাস কবচটা তো রয়েছে, ওইটা আমি খুব বিলিভ করি নিজের লাইফে। ধন্যবাদ, ঠিক আছে, তুই দিয়েছিলিস তার জন্য থাকি, আমি খুব বিলিভ করি, বিশ্বাস করে আমার সঙ্গে। মানে আমি মনে করি যে আমি যেদিন ওকে ধারণ করেছি সেদিন থেকে আমার একটা পার্ট, আমার কিডনি যেমন একটা শরীরের পার্ট, হার্ট যেমন একটা পার্ট, ওটা আমার পার্ট একটা। এবং আমার কথা শুনে কোথাও গিয়ে আমি হয়তো ওর সঙ্গে একাত্ম হতে পেরেছি, এটাও আমার ক্রেডিট ভাই,
সবাই সবাই পারে না সেটা। রাখতেই পারে না অনেকে। সব পারে না। আমার এটা না থাকলে আমার অস্বস্তি হয়। আমি রাত্রেবেলা যখন শুই অনেক সময় ঘুমিয়ে বালিশের তলায় রাখি, পরের দিন সকালবেলা মনে হয় কিছু নেই, বেশি সকাল খালি খালি লাগে। খালি খালি লাগে। এবং আমি এর সঙ্গে যা কথাবার্তা বলি এবং সেগুলো হয় জীবনে, আমি যা চাই আমি তাই পাই। আমি বলবো না যে আমি কখনো এটা হয়নি। আর একটা অদ্ভুত আমি জিনিস দেখেছি, আমি যে কোনো নেগেটিভ জায়গায় যদি যাই আমার কষ্টটা খুব গরম লাগে, অটোমেটিক্যালি। এবং সেদিনকেও তার অন্যথা হয়নি। তুই বললি, এরকম আরো ৩ থেকে ৪ জন বলেছে। হুম হুম আমার নিজের কবজ আমি নিজে পড়েছি। হুম আমার আজ অব্দি গরম লাগেনি, বাট যাদেরকে বানিয়ে দিয়েছি, ঠিক আছে, হুম প্রায় ৩ থেকে ৪ জন তোকে হুম নিয়ে। হুম আগের বারেও বলিসনি গরম হুম হুম লাগে হুম বা সেরকম কোনো কথাবার্তা হুম হয়নি, হুম কারণ আগের কেসটাতে যখন গেছিলি তখন ধারণ না না না, করিসনি। তখন ওসব করেছি ভাই। এটা তখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা পড়ার পরে। স্পিরিচুয়াল জার্নি আমার ওসব হয়নি তখন এত। হুম। তো রিসেন্ট আমি গিয়ে মানে অদ্ভুত, মানে কবচটা অনেক ক্ষেত্রে অনেকভাবে আমাকে প্রোটেক্ট করে দেয়, আমি বুঝতে পারি সেটা। ভাই এমনও সময় গেছে ভোটের সময়, অফ দ্য টপিক একটু কথা বলছি, ভোটের সময় ইকোনমিক্যালি খারাপ যায় সব কিছুর দিক থেকেই, কাজ বন্ধ থাকে, তুই জানিস এগুলো, ইউটিউবে রিচ ডাউন থাকে, পডকাস্ট আসে না ঠিকঠাক, ক্লায়েন্ট আসে না। তো সেই সময়ও দেখেছি ভাই, আমি যদি ধরে কোনো কথা বলি না, ভাই এটা আমার চাই, ঠিক আছে, আমি দেখেছি ভাই এটা আমি পেয়েছি। মানে একদম অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না এখান থেকে। আমি যবে থেকে কাউকে ধারণ করেছি আমার মানসিক শান্তি বেড়েছে ১ নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আমি কোনো কিছু চেয়েছি এর থেকে, কোনো কিছু পাইনি, সেটা হয়নি। কারণ আমি একে খুব পরিমাণে বিলিভ করি। আমি সবসময় মনে করি যে বিলিভ থাকাটা সবার আগে জরুরি। তো যেমন আমি ভূত-প্রেত মানি, যেমন আমি বাবা-মাকে মানি, তেমন আমি একেও মানি। তো আমি চুপচাপ ভাই, আমার আমার যে গুরু আমাকে দিয়েছে মন্ত্র, আমি চুপচাপ পড়ে যাচ্ছিলাম। আর ওই ঠক আওয়াজের পরে ওই রাতে আর কিচ্ছু হলো না। সবাই আমরা জেগে গেছি। কিন্তু শ্রেয়াশিস কিন্তু ঘুমিয়েছে। ও কিন্তু জাগেওনি, কিছু করেনি। তো পরের দিন উঠলাম। পরের দিন হঠাৎ দেখলাম যে ও ফ্রেশ পুরোপুরি। উঠে দেখছি ওর কিছু নেই। আমি কিরে ঘুম হলো? বলছে হ্যাঁ ভাই সব ঠিক আছে, ফ্রেশ। চল আজকে কোথাও একটুখানি বেরিয়ে আসি। বললাম বেরোবো এখান থেকে। হুম। থাকবো না এখানে। ও খুব জেদ করছে, না না ও করিস না। তোরা গেলেই ও আগের দিন ওইখানে আরো একটা স্পট আছে, আমিও যাবো, চল না যাই। এই করতে আমি কি মনে হলো, ঠিক আছে ঠিক হয়ে গেছে। অসুবিধা কিছু নেই। চল যাই। আর আমি উচিত ছিল আমার ওখানে কেয়ারটেকারের সাথে আমার কথা বলা যে কি আল্টিমেটলি সিন হচ্ছে? আর কি সকালে সিনটা উঠে হচ্ছে। ওই মালগুলো দেখেছিলি যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এঁটো ফেটো ওগুলো? না, ওগুলো নিয়ে আমার সাথে কেউ কোনো কথাও বলেনি। পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি পরিষ্কার করেছি, কোনো কথাও বলেনি। হয়তো ভেবেছে হয়তো আমরা হয়তো কিছু করে ফেলেছি হয়তো খেয়ালে। তো কোনো প্রশ্ন আসেনি, কোনো কাউন্টার আসেনি। এবং আমিও অদ্ভুতভাবে আমি এটা পরে ভেবেছি যে দেখ, সিকোয়েন্স হয়ে যাওয়ার পরে মানুষের মাথায় আসে যে আমি ভাবছি যে আমি কেন বললাম না? আমি তো একবার কথা বলতে পারতাম। যখন ২ দিন হয়ে ৩ দিনে যখন এরকম হলো, তারপরে আমি ক্যাজুয়ালি কেন বিষয়টা এড়িয়ে গেলাম? তো 3rd নাইটে এরকম ঘটার পর দ্য ডিভোর্স 4th ডে প্রথমত। তো ও বলল, "চল না একটু যাই।" ঠিক আছে তাহলে বাদ দে। যেহেতু আমার ৪ দিন থেকে তারপরের দিন আমার দার্জিলিংয়ে গিয়ে ওখানে ঘুরে টুরে সাইট সিন ফাইট সিন যে কতদিন লাগে থেকে আবার ব্যাক করা ছিল। তো আমি ১ম এই বললাম যে, "দেখ মেলায় বেশি দিন থাকতে আমার ভালো লাগে না। সেটা ওদের জন্য যাওয়া।" তো আফটার দ্যাট 4th দিন আমি বললাম, "ঠিক আছে তাহলে থেকেই যাই।" একটা তো রাত। কি ভুল করেছি ভাই! ভুল করেছি। ওই একটা রাত ভেবে থেকে যাওয়াটা আমার খুব ভুল হয়েছে। মানে আমার মনে হয়েছিল যে হয়তো আমি আরো বুদ্ধিমত্তার সঙ্গে ডিসিশন নিতে পারতাম। ভুল করেছি। মানে আমার মনে হয়েছে যে হয়তো আরো বুদ্ধিমত্তার সঙ্গে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তো আমি বললাম, "ঠিক আছে চল, ফ্রেন্ডশিপ তো আর হয় না।" ও বলল, "ভাই আমি কালকে কি রিঅ্যাক্ট করে ফেলেছি আমি কি বুঝতে পারিনি। জ্বরের ঘরে ছিলাম তো। ওষুধ-ফষুধ খেয়েছি। কি হয়েছে আমি জানি না ভাই।" আমি বললাম, "ঠিক আছে বাদ দে। কি হয়েছে সে আমি পরে তোর সঙ্গে বুঝছি আমি।" আর যখন এরকম কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় বা কিছু হয়, এখানে ভাই ইলেকট্রনিক জিনিস মাল ফাংশন হবে। হ্যাঁ, তোর পেছনের লাইটটা গল্প হয়ে গেছে। হ্যাঁ, অফ হয়ে গেছে তো। হ্যাঁ, তারপর বল। এখন যাই হোক। আমরা ইগনোর করি এগুলো। যাই হোক, হঠাৎ করেই হলো এটা দেখলাম। হ্যাঁ। তো আফটার দ্যাট আমরা বেরোলাম সুন্দর করে। আর একটা জায়গায় বেশ সুন্দর নদীর ধার-ফার আছে। সেখানে সবাই মিলে গিয়ে ওখানে স্নান-টান করলাম। ওখানেই একটা আমি বললাম তাহলে আগের দিন তো মিস করেছে, তাহলে আজকেও এখানেই রান্না-বান্না করা হোক। নদীর ধারে একদম কাঠ-ফাট ছেলে, ওখানকার দেশি চাল, দেশি মুরগি, খাওয়া-দাওয়া সুন্দর হয়েছে। সবাই খুব মজা করেছি। আর আসতে ইচ্ছা করছিল না যেন।
তারপরে বিকেল হয়ে গেল 4টে-5টের দিক করে, চ যাই। এলাম মেসোবাড়ি থেকে, সব ঠিকঠাক, কোনো অসুবিধা কিচ্ছু নেই। তাহলে আজকে তাহলে আরেকবার কাবাব করা হোক নাকি? বললো যে হ্যাঁ হোক, সবাই রাজি ছিল। ঠিক আছে চল, ডান। এবার কথা বললাম দাদাকে রেখে, দাদা তাহলে একটু রাত্রে কাবাব হবে। বলছে, দাদা বেশি রাতে হবে না, সন্ধ্যের মধ্যে করে কমপ্লিট করে দাও, আর তোমাদের লোকজন যেন ওইদিকে না যায়। হ্যাঁ কেউ যায়নি, আমি এড়িয়ে গেলাম, কেউ যায়নি। বলছে, কেউ যায়নি সত্যি তো? না না কেউ যায়নি। বলছে সচ মে কই নেই গিয়া? নেই নেই কই নেই। ও দেখলাম এড়িয়ে গেল, আমি এড়িয়ে গেলাম, কেউ কিছু বললাম না, না কেউই কোথাও যায়নি, সব ঠিক আছে। তো সন্ধ্যাবেলা একদম পার্টি ফার্টি করা হচ্ছে। এবার আমার এখন সিনটা মনে পড়ছে, আমি অনুভব অনেক কিছু করেছি জীবনে, প্রথমবারের জন্য কিছু দেখলাম আমি। কিরকম জিনিসটা, আমি বসে আছি, বসে বসে আমরা সবাই আছি, এখানে কাবাবটা হচ্ছে। আমি ওরা ওরা সবাই আমার দিকে ফেস করে বসে আছে, ওইদিকে যেদিকে পিছন দিকটা, ওই পিছন দিকে ওরা পিছনই করে আছে, আমার দিকে মুখ করেছে, আর আমি এদিক থেকে সামনাসামনি মানে গোল। তোর সামনাসামনি কবরটা ছিল? হ্যাঁ আমার সামনাসামনি ওটা সমাধি আর কি, ওরা বলছে। সমাধি। ঠিক আছে, তো সমাধি বলি, কবর না বলে, তো সমাধিটা ওখানে ছিল আর কি। তো আমার থেকে দূরে সোজা দেখা গেল ওই সমাধির রাস্তাটা পড়ে আর কি, ওখান থেকে মোটামুটি 50-60 মিটারের মধ্যেই সমাধিটা রয়েছে। চলছে কথাবার্তা, চলছে, অনেক গল্প হচ্ছে। হ্যাঁ, অবিনাশ ভাই আমাদের তার কলেজের আধুরা প্রেমের গল্প শুরু করেছে, শ্রেয়াশিস তার ব্রেকআপের গল্প শুরু করেছে। আমি ওরকম ভালো লাগছে, এনজয় করছি, কথাবার্তা বলছি। আমার ফর দ্য ফার্স্ট টাইম মনে হলো যে একটা দূরে আমি কোনো একটা বুড়ির অবয়ব দেখতে পাচ্ছি, কোনো কোনো বৃদ্ধা। ঠিক আছে, আমি প্রথমবার দেখলাম যেন মনে হলো আমাকে দেখে সরে গেল অন্ধকারে, সাত করে সরে যাওয়া বলে। তারপরে দেখলাম যেন আরেকটু কাছে এগিয়ে এসেছে, কিন্তু আমি যখনই তাকাচ্ছি দেখছি আর নেই কিছু। দেখতে পাচ্ছি, কিন্তু দেখে এবার পরবর্তী কিছু দেখতে পাচ্ছি না। কনসিয়াসলি দেখছিস যখন নেই? না, চোখ পড়ছে, দেখতে পেয়ে যাচ্ছি। একদম লাস্ট টাইম, থার্ড টাইম যখন দেখলাম, আমাদের যে, আমি জাস্ট উঠতে যাবো, উঠে সিগারেটটা ধরে যাবো, চোখ পড়লো, এবং সেই সময়টা কিন্তু ও কিন্তু আর সরে গেল না। চোখ পড়লো, জাস্ট দেখি চুপচাপ আমাদের দিকে তাকিয়ে, জাস্ট ঘরের যে কোণটা আছে ওই কোণ থেকে, ব্যালকনির যে কোণ থেকে আমাদের দিকে তাকিয়ে চুপচাপ একটা ছায়া উঠতে, একটা অবয়ব যেন দাঁড়িয়ে আছে। আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ বললে বেকার টেনশন বাড়বে। আমি মনে মনে আমি আমার মন্ত্র জপ করে যাচ্ছি। ঠিক আছে, ও কী করবে আমি বুঝে নেব। আমি দেখতে পেলাম ফর দ্য ফার্স্ট টাইম। তো বুঝে গেছি যে কিছু একটা তো হবে আজ রাত্রে, ঘটনা কিছু একটা হবে। আর আমি এত রাতে ওকে, আমাদের যে কেয়ারটেকার, তাকে জিজ্ঞাসা করে বিভ্রান্ত করতে চাই না। এবার তো একদম লাস্ট নাইট, তো এইবার হচ্ছে আমার 4র্থ রাত এই হোমস্টেতে, অর্থাৎ দ্য লাস্ট নাইট। মানে হয় না, মানে আমি এই রাতটা ভুলতে পারবো না, কারণ একটা রুমে 3টে মানুষ এত অঘরে ঘুমোতে পারে আমার জানা ছিল না। ঠিক আছে, কোথাও গিয়ে সামহাউ আই ওয়াজ চ্যালেঞ্জিং দ্য এন্টিটি। ওরা ওদেরকে হাবি করতে পারছে, আমাকে পারছে না, সামহাউ কোথাও গিয়ে আই ওয়াজ চ্যালেঞ্জিং দ্য এন্টিটি। তো সেদিনকে না পুরোটাই লোডশেডিং হয়ে গেল, কুটকুটে অন্ধকার। রাত্রিবেলা বললো যে রাত্রিবেলা লোডশেডিং হয়েছে স্যার, মানে চাপ আছে, আজকে আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই। এরকম খুব কম হয়, হয়ই না বলতে গেলে, বাট ব্যাড লাক আপনাদের হয়েছে। তো কিছু তো করার নেই, রুমে লোডশেডিং হলে যায়ও আসে না, শুধু ওই লাইট বাল্বটা বাদ। হ্যাঁ লাইট বাদে, বাট এখন তো সেই পরিমাণও ঠান্ডা নেই। হুম হুম। ফ্যান ফ্যান ছিল কি? হ্যাঁ স্ট্যান্ড ফ্যান ছিল ওখানে। ওকে ওকে ওকে, আচ্ছা ওই জন্য আর বলছিস। নদী তো সমতলে, হুম হুম হুম। নদী তো আমার পাহাড়ের ওপরে তো হয়, নদী তো পাহাড়ের নিচে পাদদেশেই থাকে সবসময়। তো সেখানে স্ট্যান্ড ফ্যান ছিল, আরামে ছিলাম ভাই। কিন্তু কী করবো, লোডশেডিং হয়ে গেছে, তো আল্লাহ করে শুতে হবে, তাই না? দরজা নাই করলাম, বাট জানলাটা তো খুলে শুতে হবে। আমি কিছুতেই ঘুমোতে পারছি না সেদিন। জানলাটা তোর মাথার কাছে? একটা জানলা মাথার কাছে, একটা জানলা চোখ খুললে সামনে একদম স্ট্রেট।
স্ট্রেট জানলা, তার পাশে দরজা। হয় না, বড় একটা জানলা থাকে, দরজা থাকে পাশে, আবার তার পাশে জানলা থাকে, এরকম দুটো জানলা, এদিকে একটা জানলা, তিনটে টোটাল জানলা রুম। আমি কিছুতেই ঘুমোতে পারছি না, এদিক সেদিক করছি, হুস করছি, কি হচ্ছে ভালো লাগছে না কিছু, কি দেখলাম আমি বারবার কোয়েশ্চেন করছি, দাদাকে জিজ্ঞেস করছি কি দেখলাম, কিছুতেই বলছে না। ঠিক আছে তুই কোনো চাপ নিস, সে আমি দেখে নিচ্ছি। আমার ওই মন থেকে দিতে যাচ্ছে না, দেখছি ভালোগুলো ঘুমোচ্ছি, এই লোডশেডিং নিয়ে এত ঘুমোচ্ছি কী করে। মানে আমি কোথাও গিয়ে সব আমার একটু তন্দ্রা লেগে গেছে, চোখ বুঝে শুয়ে চুপচাপ ওর দিকে তাকিয়ে তাকিয়ে আমি গেছি, আমার ঘুম চলে এসছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি দেখবি সায়েন্সেও বলেছে এটা, সবাই বলে যে কেউ যদি তোমার একটা না মুখের দিকে তাকিয়ে থাকে, রাত্রে তোমার কিন্তু ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক থাকে। এটা কিন্তু অনেক জায়গাতেই বলে, বাট এটা আমি কখনো বিশ্বাস করিনি, বিলিভ করিনি, কেউ করেনি কখনো আমার সঙ্গে। এই প্রথম হলো আমি না, মানে হঠাৎ করে আমার চোখটা খুলে, যে চোখটা যে খুলেছে না, আমার যেন মনে হলো না আমার ওপরে কোনো একটা বুড়ি অবয়ব ভেসেছিল আমার ওপরে, আমি একটা না অবয়বকে ফিল করলাম, এবং আমি চোখ খোলা মাত্র সেটা যেন আমার শরীর বেয়ে নেমে চলে গেল। দেহ আমার বন্ধন করে শুষনি। বলতে এখনো গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ, আমাকে ছুঁতে পারেনি, আমার থেকে ওপরে, ঠিক আছে, আমার থেকে ওপরে, আমার এখনো বলতে দেখ গুজবাম্পস দিচ্ছে, যেন ওপরে এরকম যেন আমার নেমে চলে গেল ওপর দিয়ে প্যারালালি। ভাই আমি শেষকে ডাকছি, ওট 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 ওট, অবিনাশ ভাই ওট ওট, কেউ ওঠেনি, আউট। কেউ ওঠেনি, কিচ্ছু না, কিচ্ছু না। এবং বারান্দায় সেই থপ 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 শব্দ আবার, ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছি না। আমার সামনে দিয়ে করিডোরে আওয়াজ হচ্ছে, একটা তো কিছু দেখতে পাবো, কোনো কুকুর আউ তো করবে কিছু, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আমি বসে আছি চুপচাপ, আমার বিশাল ভয় করছে, কারণ এরকম সিচুয়েশন আমি পড়িনি কখনো, আর পড়তে হয় কখনো ভাবিও নি। কারণ আমি যে ওই সময় যে কী মন্ত্র করবো, কী আমি চান্ট করবো, নিজেকে কী প্রোটেক্ট করবো, আমি সব ভুলে গেছি। আমার 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 কিছু কাজ করছে না, আমার মাথা পুরো ফাঁকা। হ্যাঁ, আর এত ভয় আমি পাইনি, এবং দরদর করে আমি ঘামছি, প্রায় লিটারেলি আমি ঘামছি, ঠিক আছে। তো হঠাৎ করে অবিনাশ, এই কী হলো, কী হয়েছে, তুই উঠেছিস, তুই সবাই উঠেছে, ওরা তুই এরকম করছিস, কী হয়েছে ভাই, হাঁপাচ্ছিস কেন? তো বললাম যে ভাই এরকম এরকম সিন, বলছে কিচ্ছু হবে না, ছাড় বাদ দে, তুই বেশি ভাবছিস, সেই রকম হচ্ছে। অবিনাশ বললো যে একটা কাজ করছিস, শোন, একটু ব্ল্যাঙ্কেটটা আমারটা ওর নিয়ে যাচ্ছি, তোর কম্বলে আমার হয়ে যাবে, তোর পাশে আমি নিচে শুচ্ছি, একা একা আছিস নিচে, বেকার বেকার এরকম ভাবছিস শুধু শুধু, তোর উপর দিয়ে সব যাচ্ছে, এরকম করিস না, আমি আসছি নিচে। তো আমি শুয়েছি, ও এসে শুলো, তখন খুব বেশি তো রাত নয়, একদম যে 3-4 বেজে গেছে এরকম না, আমরা ঘুমিয়ে পড়েছি আবার। আমি ও পাশে আসতে বেশ ফিল একদম সেফটি, আমি ওকে ধরে আমি ভাই আমার খুব টায়ার্ড লাগছে, তোর ঘাড়ে একটা ঠ্যাং তুলছি, ঠিক আছে, দিয়ে আমি চাপিয়ে দিয়ে আর ঠ্যাং চাপিয়ে দিয়ে বিন্দাস ঘুমোচ্ছি। যখন ঘুমটা আবার ভেঙে গেছে, যখন ঘুম ভেঙে আমার গলাটা খুব শুষ্ক, আমার গলা মানে খুব মানে ড্রাই হয়ে গেছে, পুরো গলা ফলা, যেন হচ্ছে কোনো জল খাইনি নাকি আমার গলা চিপে ধরেছিল, কিছু বুঝতে পারছি না, পুরো গলা ড্রাই। পাশে দেখছি অবিনাশ নেই, অবিনাশ নেই যেন, হচ্ছে বাইরে থেকে একটা আওয়াজ আসছে, সে যেন ছুটে আসছে। তো ভাই তার আগে এত কিছু আওয়াজ পেয়েছে, আমি ভয় পেয়ে গেছি। ও এসেই জাস্ট দরজাটা খুলে থপ করে আমার সামনে বসে পড়েছে। অবিনাশ অবিনাশ বলছে আমাকে একটুখানি বেঁধে দে, কি? আমাকে একটু বেঁধে দে, বন্ধন করে দেবে, হয়েছে নাকি পরে বলছে, আগে আগে করে বন্ধন, যাই হোক আমি করে দিলাম। কী হয়েছে, বলছে ভাই এখানে তো কোনো বুড়ি দেখেছিস? বুড়ি? হ্যাঁ, হ্যাঁ কী হয়েছে? बोलते तू तो सो रहा था, मेरे को ना वो आवाज़ सुनाई दिया फिर से, वो जो तेरा जो खिड़की खोला था, मैं खिड़की से देखा कोई परछाई दिखाई दिया मुझे। तो फिर जब परछाई दिखाई दिया, फिर सुना कि वो हमारा जो बैल्कनी है उसके कोने से आवाज़ आ रहा है, वही एक ही टाइप कड़कड़े आवाज़ पे। बोले देख तेरे जैसे तो मैं तो नहीं हूँ। मैं दरवाज़ा खोल के बाहर गया, ठीक है कि एक ही चीज़ है, মানে একদম একই জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এটো এটো পুরো পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বলছে
বলছি এবারে ভাই আমি যেটা দেখলাম সে শুধু এটা ছড়িয়ে ছিটে পড়ে আছে সেটা না, তার সঙ্গে কিছু থোক থোক চাপ চাপ রক্তের দাগ, কিছু ব্লিড হয়েছে যেন প্রচুর রক্ত হয়েছে। আর আমি ভাই এদিকে এসে তাকাতে তাকাতে আমার ডান দিকে চোখ গেল ভাই, আমি তো অবাক হচ্ছে কী হয়েছে। একটা বুড়ি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কী বলছিস ভাই? বলছি হ্যাঁ ভাই আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ ভাই, না আয় করছে না নড়ছে, আমিও নড়তে পারছি না ভাই, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি ভাই। আমি কোনো রকমে ছুটে আমি কোনো রকমের নাম করে হনুমানজির নাম করে ওর কাছে আসছি, চল বাইরে যাই। বলছে ভাই বন্ধ কর ভাই, আর করিস না। আমি না আমি তো যাবোই। ঠিক আছে বাইরে দেখলাম শুধু চাপ চাপ রক্ত নয়, সেই চুল, এক গোছা চুল পড়ে আছে ওখানে। না আমি একবার যাই, ঠিক আছে যা হবে দেখা যাবে। বললাম যাবি আমার সঙ্গে একবার? কোথায়? ওই তোরা যেখানে গিয়েছিস প্রথম দিনকে যেখানে গিয়েছিলিস, এবার যাই। যাবি? মানে হ্যাঁ যাবো, কারণ এই পরিবেশ ভালো লাগছে না। যা হবে শেষ দিকে ছাড়ি, ঠিক আছে? কারণ এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন আমি কখনো আগে পড়িনি, আর আমি কখনো কোনো এন্টিটিকে আগে চ্যালেঞ্জও করিনি এরকমভাবে। তুমি কী করবো? আমাকে তো নিজেকে তো বাঁচতে হবে। ও ঘরে ঢোকার চেষ্টা করছে, এসে তো আমাদের ক্ষতি করবে। ঠিক আছে যা হবে দেখা যাবে, চল বাইরে চল। ঠিক আছে আমার একটা ভুল হয়েছিল ভাই ওদেরকে। ভুলটা হচ্ছে যে আমি নিজেকে বেঁধেছিলাম, আমি ওকে বাঁধতে ভুলে গিয়েছিলাম। আমি ওখানে বেরিয়ে আসি, আমার হাতে ফ্ল্যাশ লাইটের ফোনটা অলরেডি লোডশেডিং, কোনো আলো নেই, খুটখুটে অন্ধকার বাইরেটা, খুটখুটে অন্ধকার। বাইরে বেরোতেই নদীর কলতান। কী হয় এদিক থেকে নেমেই এই রাউন্ড দিয়ে এদিকে যেতে হয় সমাধিটা। আমি ভাবতে পারছি না ওই সিচুয়েশানটা। জাস্ট আমি নেমে আমি কোথায় দেখেছিস? বলছে ভাই এখানেই দেখেছিলাম, কাছাকাছির মধ্যে, ওইদিকে আমি আর যাইনি। আমি জাস্ট এই ঘরের এই কোণটায় দেখেছিলাম দাঁড়িয়ে আছে, আমি কেউ নেই, চলো ওইদিকে চলো। বলছে ভাই যাস না, চল আমি আছি তো। আমার তখনও মাথায় নেই যে আমি ওকে কোনো বন্ধন করি, আলটিমেটলি ওকে যে বেঁধে দেবো সেটা আমি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। সব কিছু হয়তো লেখাই থাকে, হয়তো ওটা লেখাই ছিল। তো আমি কিছুটা এগোই এবং আমি খুব স্পষ্ট দেখি ভাই কিছু দূরে একটা অবয়ব, ওই বুড়ি, চুল খোলা, ঠিক আছে ভাই, কোনো ক্রিপি ব্যাপার নয় যে খুব উজ্জ্বল আলোয় দেখতে পাচ্ছি, বিশাল উজ্জ্বল, খুব ধপধপে সাদা শাড়ি পরে আছে, কোনো ময়লা খুব সেটা পরে না, উবু হয়ে বসে কিছু একটা করছে। ঠিক আছে উবু হয়ে বসে কিছু একটা করছে। আমি টর্চটা ধরেছি, এরকম ধরে আছি, দূরে দেখতে পাচ্ছি। সাহস নিয়ে যে এর থেকে বেশি এগো, অত সাহস আমার হয় না। বেশ খানিকটা দূরে দেখতে পাচ্ছি একদম সমাধির সামনেটা বসে উবু কিছু একটা করছে। আমার ধর ডিস্টেন্স, আমি এখানে আছি কতটা বলবো, ধর এখান থেকে 30 মিটার ডিস্টেন্স হবে, 20-30 মিটার ডিস্টেন্স হবে, কারণ ওই 50-60 মিটারের মধ্যে 100 মিটারের মধ্যেই সব কিছু আছে ওখানে। ওদের এরিয়াটা এই দিয়ে ফ্ল্যাগ দিয়ে করা, তারপরে ওরকম। তবে দূর থেকে দেখতে পাচ্ছি এবং আমি জাস্ট ধরে আছি টর্চটা, ও আমার দিকে তাকিয়ে আছে, আমি পুরো স্টান্ট দুজনে, কিছু বলার নেই ওখানে। তো জাস্ট একটা জিনিস ঘটলো, একবার জাস্ট স্যাট করে এদিকে তাকালো, আমি তো আবার হামাগুড়ি দিয়ে না ওই জঙ্গলের মধ্যে চলে গেল। ঠিক আছে জাস্ট ক্ষিপ্র সাপদের মতন হামাগুড়ি দিয়ে জাস্ট জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। এবং আফটার দ্যাট তারপরে যেটা হলো, আমি তো পুরো স্টান্ট। আমি বলছি ভাই রুমে চল এক্ষুনি, ঠিক আছে আমি যা করার করছি, তুই রুমে চল। দেখছি ও দাঁড়িয়ে আছে চুপচাপ। ওই কি রে রুমে চল? ও হ্যাঁ কোনো কথা নেই, আমার দিকে তাকালো। কি হলো, কি দেখছিস? বলছে আমি এখানেই থাকবো, তুই চলে যা। কি বলছিস, পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস? না রুমে চল, রুমে চল, রুমে চল, কি মারিস না, তুই যা না। ঠিক আছে তুই যা না বলে না আমাকে ও টাচ করতে আসছে, বাট আমাকে টাচ করতে পারছে না, আমাকে ছুতে পারছে না, ও ছড়ে যাচ্ছে। তুই ছাড় আমাকে, তুই চোর ধরিস না, তুই যা, আমি পরে আসছি। আমি আর শুনিনি, ঠিক আছে আমি কিসে, তুই চল, ঠিক আছে কি আর কি হচ্ছে এগুলো, তুই ধরিস না আমাকে, তুই যা, ঠিক আছে। আর চোখ ফুক ভাই বসে চোখ লাল পুরো, হয়েছে সিয়াসির মতন কেস লেগেছে। কোনো রকম ওকে ধরে, ওই ভারী শরীর ভাই, আমার মতোই ভারী চেহারা। আমি তখন একটা মাথা জাস্ট বুদ্ধি খেলে গেছে, ঠিক আছে আমি জাস্ট ওকে কবচটা ধরে ছুঁইয়ে দিয়েছি, ঠিক আছে চল।
ইয়ার কি হচ্ছে নাকি এগুলো, ঠিক আছে। দিয়ে আমি ওকে একদম রুমে এনেছি, রুমে এনে ভাই দরজা জানলা সব বন্ধ করেছি, কোনো কারেন্ট ফ্যান কিচ্ছু আসেনি, ঠিক আছে। দরজা বন্ধ করে দিয়েছি পুরো, দিয়ে চুপচাপ আমি ঘামছি দরদর করে, ঠিক আছে। ওকে এসে পুরো ফেলেছি, ও হাঁপাচ্ছে। হুম আমি 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 জাস্ট দিয়ে ওকে ধরে রেখে দিয়েছি, ঠিক আছে। চুপ পুরো, কোনো কথা নেই, থাম চুপচাপ, কোনো কথা বলবি না। ও রুমে এসে না, আমি যখন আস্তে আস্তে যখন দিক বন্ধন করলাম, দেখলাম যে ঠিক আছে, জিনিসটা ঠিক হয়েছে, নর্মাল আছে। বললে বিশ্বাস করবি না, হঠাৎ করে কোথাও কিছু নেই, যেন ঝোড়ো হাওয়ার মতন বাইরে থেকে কেউ এসে, মানে আমি আমি প্রথম রাতে টোকা শুনেছিলাম, মানে ধাপ 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 করে দরজায় কিছু লাথি মারে না, সে যে শব্দ হওয়ার সেরকম শব্দ হচ্ছে। আমার দরজা আমি ডিজাইন দেখতে পাচ্ছি, দরজাটা না মানে কাঁপছে, কেউ দরজায় ধাক্কা মারছে, এসে ধাপ 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 করে ধাক্কা মারছে। আমি চুপচাপ বসে আছি, শুধু জাস্ট ধরে রেখে আমি চুপচাপ এসে মায়ের ওপর ছেড়ে দিয়েছি, যা হবে হবে, কিছু করার নেই। এরকম সিচুয়েশানে ভাই বাপের জন্য পড়িনি, বেঁচে ফিরলে হয়, ঠিক আছে। চুপচাপ বসে শুধু মানে চ্যান্ট করে যাচ্ছি, ভাই বাঁচাও তুমি আমাকে, ঠিক আছে। এরকম সিচুয়েশান আস্তে 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 দরজা দরজা থেকে এই জানলা এই জানলা এই জানলা সব কটা জানলা ওই কোনো টোকা নয়, একদম পুরো দুম দুম আওয়াজে কোনো কিছু মানে ধাক্কা মেরে যাতে মানে খুলে ফেলার মানে একটা একটা কী বলবো, তীব্র চেষ্টা আর কি, মানে সে নড়ছে এসে, কোনো রকম কিছু হয়নি, যেহেতু দিগ্বন্ধন করে দিয়েছি, কিন্তু কিচ্ছু হয়নি, আমরা সেফ ছিলাম, ঠিক আছে। আমি কোনো রকম চুপচাপ বসে 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 ওই 2 ঘন্টা কাটালাম, 2-3 ঘন্টা মধ্যরাত্রির থেকে ওই টাইমটা পর্যন্ত জাস্ট ফোনে আলো ফুটেছে, আমি আলোটা জাস্ট ফুটেছে, আমি বাইরে এসেছি, আমি বাইরে এসে দেখছি সেম জিনিসপত্র করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন আমি বুঝলাম এতদিন যেটা হয়েছে কেয়ারটেকার নিজে থেকে সরিয়ে দিয়েছে, ওরা ভেবেছে হয়তো আমরা হয়তো কিছু করেছি, নোংরা হয়েছে বা কুকুর ভেবে সরিয়ে দিয়েছে। আমি ওই ভোরবেলার সঙ্গে সঙ্গে ওদের যে পাশের রুমে যে দাদা থাকতো, যেখানে যে কেয়ারটেকার দাদা, গিয়ে টোকা মেরেছি, আপ দরওয়াজা খুলিয়ে বাত করে অ্যাপস। বাইরের লোক, পাহাড়ি লোকেরা খুব শান্ত হয়, ব্যবহার ভালো হয়, বিরক্ত হয় না জানিস। এসে হ্যাঁ বলি কে হয়, যে এতদিন যে বারান্দার নোংরাগুলো কি তুমি পরিষ্কার করতে? বলছে हाँ साहब हमने सोचा था कि आप लोग दारू फारू पीते हैं, पार्टी फार्टी करते हैं रात में, शायद कुछ हुआ होगा। हम क्या है, आप तो मेहमान है। नहीं नहीं नहीं, हम लोग ऐसे नहीं करते थे, हम तो एकदम पूरा एकदम बिल्कुल साफ सुथरा करके एक जगह पे रखते थे, उधर वो जो সামান था वो उधर ही छोड़ देते, এটা বাসনপত্র সব আমরা রেখে দিতাম। ওকে বললাম সেটা, তো বলার পরে বলছে যে আপনারা করেন না। এখন আমার একটা কথা বলো তো, তোমাদের এইটা কি প্রপার্টি ঠিকঠাক প্রপার্টি? বলছে হ্যাঁ, কোনো তো অসুবিধা তো কিছু হয় না, আপনি গুগল রেটিং দেখুন, কোনো প্রবলেম তো কিছু কখনো হয়নি সেরকমভাবে। আমি এই এরিয়ায় কী প্রবলেম আছে সত্যি কথা বল। বলছে না কিছু প্রবলেম নেই, আমি কিছু প্রবলেম নেই। এবার তখন আমি প্রশ্ন করলাম, তোমাদের এই সারাউন্ডিংসে একটা বুড়িকে দেখতে পেয়েছিলাম, এবং আমাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, আমরা কালকে চলে যেতাম, বাট আমার বন্ধু জোর করেছে বলে আমি থেকে গেছি। যাই হোক, আমরা আর বেশিক্ষণ স্টে করবো না, আমার ড্রাইভারকে অলরেডি বলে দিয়েছি, আমরা বেরোবো এখান থেকে। এবার এটা কেন হয়েছে, কী হয়েছে, কেসটা কী অ্যাকচুয়ালি তুমি বলবে, নাকি আমি তোমার কোনো মালিকের সাথে কথা বলবো এটা নিয়ে? বলছে না 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 সাহেব, এরকম করবেন না। তুমি যদি না বলো, আমি কিন্তু তোমার হোমস্টের নাম নিয়ে চ্যানেলে ভিডিও বানাবো, কি ও কিন্তু বলবো সবাইকে, আমি কিন্তু এক্সপোজ করবো যেটা একটা পুরো একদম হন্টেড প্লেস আছে, যেন কেউ যাতে না আসে। লোকটা বলছে যে আপনাদেরকে তো সমাধিতে যেতে বারণ করেছিলেন, আপনারা কেউ গেছিলেন? হ্যাঁ তুমি জানো প্রথম দিন তোরা তো ভুল করে চলে গিয়েছিল। বলছে ওটা তো উচিত হয়নি। কি কেস, ওটা কার সমাধি? তোমাদের এখানে কোনো মানে জমির মালিকের কিছু কারোর কিছু, বা তোমার কোনো কেউ হবে? বলছে না না, আমার কেন কেউ হবে, ওটা তো বলছে এই যে পাশে গ্রাম দেখছেন, ওটা বহুকাল আগের কথা, এখনকার কথা নয়। ওই গ্রামের একটা প্রান্তে একটা বুড়ি থাকতো, এবং সে নাকি ডাইনি বিদ্যা, হ্যাঁ, এই সমস্ত করতো। গ্রামের লোকেরা তাকে ডাইনি সন্দেহ করে তাকে লাঠি দিয়ে মেরে বুড়িটাকে পুড়িয়ে মেরে ফেলে, এবং পুড়িয়ে মেরে ফেলে। যেহেতু গ্রামের বাইরে এটা, এখন তো হোমস্টে হয়েছে নতুন, তো তখন এটা ছিল গ্রামের বাইরের পরিত্যক্ত জায়গা, সেই গ্রাম থেকে গ্রামে এই জায়গায় কেউ আসতো না। তো ওই বুড়িকে পুরো পুড়িয়ে মেরে ফেলে তার সমাধি এখানে করে দেয় গ্রামের বাইরে, এবং তারপর থেকে এই জায়গাটাকে সবাই অ্যাভয়েড করে চলতো।
কেউ আসতো না, বাট কখনো কারোর কোনো ক্ষতি হয়নি। এবং এখানেই হোমস্টে হওয়ার আগে পুরোপুরি দিগবন্ধন করে ওরা নতুন ইয়ে করেছে। কিন্তু যেটা আমি বললাম যে তাহলে তোমার যদি দিগবন্ধন করাই থাকবে, তাহলে দরজায় থাকা কেন হয়েছে, এগুলো কেন হয়েছে? আমি বললাম যদি সব কিছু তোমরা করেই থাকো রিচুয়াল মানে, তাহলে তো হওয়ার কথা নয়, তাহলে কাজে নিশ্চয়ই ত্রুটি ছিল। বলছে না সাহেব, এরকম তো কখনো হয়নি, আমিও এত বছর এখানে আছি, আমি তো কিছু ফিল করিনি, আমি কোনো কিছু গন্ডগোল করিনি। তখন ঠিক আছে, হ্যাঁ এই শোন অবিনাশ, ডেকেছি। প্রথম দিন কি কি হয়েছে রে, একদম বাবুরা ওখানে বসে মদ্যপান করেছে, শুধু তাই না, ওরা মাংস নিয়ে গেছিল, তার হাড়টা ওরা ওখান থেকে নিয়ে আসেনি, ওই মাংসের হাড় মাংস ছেঁড়া সবাই সমারিতেই ফেলে এসছে। ঠিক আছে, ওই মাংসের পাশ খাওয়া হাড় মাংস টুকরো ওখানেই দিয়ে এসছে, ওটা আর পরিষ্কার করে আনেনি। ওই গন্ধে গন্ধে ওই ওই ওদের টানে ওই যে জাগিয়ে দিয়ে এলো। তুই ভাব ভাই, একটা সমাধিতে দিয়ে খেতে গিয়ে মাল খেয়েছে, ঠিক আছে, তারপরে তার সাথে মাংসের হাড় মাংসের টুকরো, এটা কি কি হতে পারে তুই তো ভালো করেই জানিস। মানে খুব ভাগ্য ভালো যে প্রোটেকশন ছিল, বেঁচে গেছি, কিছু হয়নি। মানে নাহলে হয়তো অনেক কিছু হতে পারতো অবশ্যই। আর কিছু জিনিস, এই টুকটাক কয়েকটা জিনিসপত্র গুরুদ্বারে পেয়েছি, যেগুলো জানি সেগুলো বাঁচিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। এবং যদি সেই রাতে জানলা খুলতাম বা এগুলো না করতাম, সব থেকে বড় ভুল করেছিলাম যে সেদিন আমি ওকে দিগবন্ধন ওর গাত্রবন্ধন করতে পারিনি, সেটা সেই মুহূর্তে আর মাথায় আসেনি। এইরকম জিনিস ঘটবে বা এরকম ঘটনা ঘটবে আমি তো লাইফে কখনো ভাবিনি। আমার এত ডিরেক্ট সংঘর্ষ বা আমি চোখের দেখা আমি কখনো পাইনি। আমার ইচ্ছা ছিল যে আমি চোখে দেখবো কেমন হয়, হ্যাঁ, বাট বিশ্বাস কর আমি এরকম কোনো সিন বলবো না যে ঘটেছে কেউ দাঁত মুখ খিচিয়ে আমার উপরে চলে এসছে, হ্যাঁ, যার এরকম বড় বড় লম্বা লম্বা ঠ্যাং, লম্বা লম্বা আঙুল, হ্যাঁ, দাঁতের ফাঁক দিয়ে কচ করাচ্ছে, কিচ্ছু না ভাই, একদম নর্মাল একটা ম্লেচ্ছ বৃদ্ধা, একজন মানে ধর বহিষ্কৃত গ্রাম থেকে বৃদ্ধা যেরকম হতে পারে ঠিক সেরকমই তার নোংরা ময়লা কাপড়, তার মুখের মধ্যে সেরকমই মলিন ভাব, কোনো হিংস্রতা আমি কিন্তু মুখের মধ্যে পাইনি। হ্যাঁ, হয়তো উনি হিংস্র আমাদের ক্ষতি করতে চেয়েছিলেন বা কিছু উনি হয়তো চেয়েছিলেন বলতে বা কিছু করতে, বাট অত তো আমার ক্ষমতা নেই বা অত সাধ্য আমার নেই আমি সেটাকে শুনতে যাবো বা কিছু করতে যাবো, অত অত সাহসও আমার নেই। কিন্তু হ্যাঁ, আমি কোনো বলছি তো যে যে দেখাবে যে তার মধ্যে যে কোনো অতিলৌকিক যে ব্যাপার যেগুলো আমরা শুনি, সেই জিনিস কিন্তু আমি একদম পাই। আমি যখন ওনাকে দেখেছি, যতবার আমি ভিজুয়ালাইজ করেছি, ততবার একজন বৃদ্ধাকেই আমি দেখেছি, একটা কুঁজো হয়ে হাঁটা একটা বৃদ্ধাকেই দেখেছি। ঠিক আছে, হাতে লাঠি ফাঠি কিছু নেই ভাই, জাস্ট তো হাত দিয়ে কুঁজো হয়ে উনি হাঁটেন, ছিল ঘটনা। এবং আমরা আসার পর আমার ঠিক আছি আমি, বাট সায়নেরও জ্বর ফর হয়েছে। শেষে যখন ঠিক আছে, ওর কিছু হয়নি, অবিনাশ তো প্রচণ্ড ট্রমায়, তো ভাবা যাচ্ছে না জাস্ট। শুনে পুরো চুপ করে গেলাম, মানে আমার নিজের এক্সপিরিয়েন্সটা মনে পড়ে গেল 2019 কবরের উপর ক্রিকেট খেলেছিলাম, তো সেন্সিটিভ হয়ে গেল না, থুতু ফেলেছিলাম আমরা না জানি অবভিয়াসলি, টুমস্টোন যেটা ছিল ওটাকে উইকেট বানিয়েছিলাম, বুঝতে পারছি ব্যাপারটা। মানে আমি দেখ, তোর কাছে আমার কবর ছিল, তোর গুরুর মন্ত্র ছিল, কিছুটা জেনেছিস শিখেছিস, সেগুলোকে অ্যাপ্লাই করতে পেরেছিস, সেটা একটা আলাদা ব্যাপার। বাট আমি যখন ফার্স্ট টাইম এগুলোর মধ্যে পড়েছিলাম, কিছু বেসিক মানে নর্মাল কথায় কথায় যা জানা সেটা ছাড়া এরকম টাইপের কিছু অ্যাসেট ছিল না, ঠিক আছে, বা তখন এত পাওয়ার হয়নি আমার যে এইগুলোর সাথে ডাইরেক্টলি কিছু এ করবো বা না করবো। ওই সময়টাতে সব থেকে বেশি এটা মনে হয় সেটা হচ্ছে অসহায় তুই, জেনেও তো অসহায় লেগেছে আমার নিজে, মানে ভয় কতটা লাগে না লাগে এখন আমি আর বুঝতে পারি না, ঠিক আছে, কারণ এত কিছুর পরে এখন আর অ্যাজ সাচ ভয় লাগে না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় নিরুপায় অসহায় এইগুলো ফিল হয়। রিসেন্টলি আমার নিজের সাথে কিছু ঘটনা ঘটেছে, আমি হয়তো শেয়ার করবো, বাট
সিরিয়াসলি বলছি, এত কিছু জানা, এত কিছু নিয়ে স্টাডি করা, সাধনা, শক্তি, এত কিছু, বাট তারপরেও কিছু কিছু জায়গা থাকে যেখানে তোর অসহায় ফিল হবে, হুম হুম কারণ তুই নিজের মানুষকে কষ্ট পেতে দেখিস সেখানে। হুম। মানে আমরা খুব হাসি খেলাতে আড্ডা মারতে মারতে জিনিসটা স্টার্ট করেছিলাম, বাট একদম একটা সিরিয়াস নোডে আমি প্রথম থেকেই বলেছিলাম যে যেখানে যাবে জিনিসটা- জিনিসটা সেটা একদম ভালো জায়গায় যাবে না। এবং আমার এখনও আমি যদি আমার নাইটমেয়ার আছে, ওই চোখ যদি এখন বন্ধ করি, তো তারপরে আপনি দেখো, তারপরে তো আর মানে যে চলে আসবো বাড়ি এরকম না, আমরা পুরো ট্যুর কমপ্লিট করেই ফিরেছি। এবং ট্যুরে আমরা সবাই খুব একসাথে অ্যাটাচ থেকেছি বাকি ট্যুরটা, এবং কেউ কাউকে ছাড়িনি এক মুহূর্তের জন্য। এবং আমার এমন হয়েছে, আমার যখন আমি চোখ বন্ধ করেছি, আমার ওই সিনটা বারবার আমার মাথায় এসেছে। ওই দৃশ্যটা আমি ভুলতে পারি না, যে একজন কেউ উবু হয়ে বসে আছে, আমাকে দিয়ে কেউ হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভিতরে একটা নিমেষের মধ্যে চলে গেল, এবং যে গতি, ক্ষিপ্র সাপদের বেগে একটা জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া একটা অবয়ব, মানে জাস্ট যেটাকে আর মানে চোখের সামনে দেখতেও পেলাম না কখনো। মানে এটা 5-6 দিন আগেরই হয়তো ঘটনা। হ্যাঁ, রিসেন্ট, একদম রিসেন্ট। মানে আমরা যখন পডকাস্ট শ্যুট করছি সেখান থেকে, যখন আপলোড করছি সেটা হয়তো অন্য পরে করছি, বাট জিনিসটা আমি শ্যুট করছি তার থেকে একদম রিসেন্ট ঘটনা এটা। কিছু বলার নেই আর। না, আমি এটাই বলবো, দেখ ভাই, যে এরকম সিচুয়েশনে মানুষ হয়তো পড়তেই পারে, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। কারোর হয়তো এই অভিজ্ঞতাগুলোকে গাঁজাখুরি গল্প মনে হতে পারে, কারোর মনে হতে পারে যে হয়তো স্ক্রিপ্টেড সবটাই, বাট যারা সিচুয়েশনে পড়ে তারা জানে সিচুয়েশনটা কীরকম হয়। আমার যখন প্রথম যে বলছিলাম যে কলেজ লাইফের যখন শুরুর ট্যুর ছিল, সিমলা যে ট্যুর ছিল, একদম নাম নিয়ে বললাম, আমরা একটা বেসমেন্টে ছিলাম ভাই। আমাদের রুমটা ছিল হচ্ছে বেসমেন্টে থাকতে নেই ভাই। হ্যাঁ, আমার রুমটা বেসমেন্টে ছিল, মানে উপরে না, নিচে নামতে হতো, ঠিক আছে। অ্যান্ড ওই সময় মেয়েদের রুমের কল খুলে যাওয়া অটোমেটিক্যালি, হ্যাঁ, আমার রুমে আঁচড়ের দাগ আয়নায়। তখন তো আমি এই বললাম, প্রথমবারের মতো অভিজ্ঞতা ফিল করছি। খুব ভয়ে ভয়ে উঠে আমি তখন প্রিন্সিপাল, মানে যে টিআইসি ছিলেন, তার সঙ্গে আমি খুব ভয়ে ভয়ে উঠে গিয়েছিলাম মেয়েদের রুম পর্যন্ত। আমার এখনও মনে হচ্ছে স্যার আমার হাতটা ধরে রেখেছিল। হ্যাঁ, সেই ফিলটা আমি আজকে যখন এত বছর পরে করেছি, যখন আমার সঙ্গে আবার ঘটছে, যেখানে আমি সিনিয়র, আজকে আমি বুঝতে পারছি যে স্যারের দায়িত্ববোধটা কতটা ছিল সেখানে। এতগুলো ছেলে মেয়ে ভয়ে কাঁপছে, প্রত্যেকটা মেয়েকে একসাথে করে একটা রুমে রেখে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকে বলছে আমরা আলাদা রুমে থাকবো না। সহসা কিছু না কিছু ঘটছে, কারোর রুমে কল খুলে যাচ্ছে, কারোর দরজায় কেউ লাথি মারছে গিয়ে। এই এক্সপিরিয়েন্সটা কখনো না কখনো শুনবো তোর থেকে। হ্যাঁ, এটা অবশ্যই এটা বলবো, এবং মানে এটা অনেকটা বলার, এটা অনেকটা লম্বা একটা গল্প। এবং এই রাতটা খুব বাজে কেটেছিল, কারণ তখন আমি কিছুই জানি না। আমি তখন অডিও স্টুডিও করি না, আমি তখন গান বাজনা করা একটা রকস্টার, পুরো নাস্তিক মানুষ ভাই। তখন আমি না তো ঈশ্বর মানি এত, না তো মাকে মানি, কিছুই মানি না আমি তখন। কিন্তু সেই রাত যখন কেন আমি দুটো রাতের কম্পেয়ারটা করলাম, কারণ সেই দুটো রাতের মধ্যে যে বড় হয়, যাকে লোকে ভরসা করে, যাকে লোকে ভালোবাসে, সবার আগে তার মধ্যে একটা দায়িত্ববোধ জন্মে যায়। ওই দায়িত্বটা কিন্তু কুড়ে কুড়ে খাবে তোমাকে। তুমি যদি তোমার কাউকে নিয়ে, প্রিয়জনদের নিয়ে বিপদে পড়ো, সবার আগে তারা যদি তোমাকে ভরসা করে, যে ওরা কি ভরসা করছে, ওরা ভরসা করছে যে ভাই আছে, ভাই বুঝে নেবে, ওরা জানে আমি এইসব নিয়ে আছি, আমি বুঝে নেবো। ঠিক সেই দিনকেও, সেই রাতেও অগোচরে আমি বিশ্বাস করেছিলাম যে স্যার আছে, স্যার দেখে নেবে, আমার তো কিছু স্যার গুরুজন হয়, গুরুজন হয়তো আমার কিছু হবে না। আমিও বিশ্বাস করেই বেরিয়ে গেছিলাম হাত ধরে। ঠিক সেই বিশ্বাসের জন্যই হয়তো আমার বন্ধু আমার হাত ধরে ওই রাত্রেবেলা বেরিয়ে গেছিলো, কিন্তু আমি গাফিলতি করে হয়তো তার আত্মবর্ধন করতে পারিনি। বাট স্টিল, যে মা সহায় থাকে, ঈশ্বর যদি কারো সহায় থাকে, তার কে করবে? ওই বলে না যে ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি। আলটিমেটলি সবটাই